আমি তো স্যার আজকে আপনার ক্লাসের জন্য আমার বান্ধবীর কালকে বিয়ে, আজকে মেহেদি অনুষ্ঠান ছিল। আপনার ক্লাসের জন্য আমি ওরে বাহানা দিচ্ছি যে আমি একটা না একটা বাহানা দিয়ে দিচ্ছি, আমি পারবো না পারবো না তাই? আপনার হাই ক্লাসের রে, জন্য। তুমি তো মিস করে ফেললা। বান্ধবীর ইয়াতে যাবা না, কথা হলো? হ্যাঁ। অথচ স্যার আমাকে 1 মাস আগে থেকে সে বলতেছে যে আমি না তোর আসতে হবে 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 বলতে 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 দেখি আজকে আপনি ক্লাসের ডেট দিয়ে দিচ্ছেন, তুমি মানে টাইম দিয়ে দিচ্ছেন। রেকর্ড ক্লাস দেখে নিতা না হয়। একটু বান্ধবী তোমাকে দাওয়াত দিয়েছে, যাবা না? স্যার 7টায় শুরু করার কথা ছিল ওর মানে মেহেদি অনুষ্ঠান। আহ, আমিও আচ্ছা। স্যার শাড়ি টাড়ি গুলো পরে বিরক্ত লাগে, একটা না একটা বাহানা পাইছি, হুম যাবো না। হুম, যাক। আচ্ছা, ঠিক আছে, তো যাই হোক, আশা করি সবাই ভালো আছো। আর Paradise is great. আমরা তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের পয়েম যেগুলো সেগুলো শেষ করেছি, তাই না? হুম। জি। জি স্যার। আচ্ছা, আর তোমাদের আজকে সোশিওলজি অফ বাংলাদেশ, বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচারের 31 তারিখ পর্যন্ত ডেট দেওয়া ছিল চ্যাপ্টার 2 এর। কি অবস্থা সবার? পড়ছো? জি স্যার, হয়ে গেছে হুম। স্যার। আচ্ছা, তাহলে এটা আমি একটু চেঞ্জ করে দিলাম, হ্যাঁ, চ্যাপ্টার 3 দিয়ে দিলাম। চ্যাপ্টার 3 দিয়ে দিলাম। স্যার, হ্যাঁ, বলো। বাংলা দুইটা সাবজেক্টও পরীক্ষা শেষ হয়েছে স্যার। এখন কোশ্চেন দেওয়ার সময় একটু 23 সালে যেগুলো আসছে ওগুলা একটু মার্ক করে দিলে ভালো হতো তোমার বুঝছি। কথা বুঝতে পারছি না, একদম রিপিট করো তো, আমি কথা বুঝি নাই তোমার। হ্যাঁ। মানে ও বললো যে আমাদের ফার্স্ট ইয়ারের পরবর্তীতে আপনি যেরকম আবার মানে 22 সালে আসাগুলা যেগুলো চেঞ্জ করে দিয়েছিলেন, এবার তো 23 সালে আসছে সেগুলো। না, সেগুলো তো মানে পেয়েছি, ওগুলো ও হ্যাঁ। বলছিল যে চেঞ্জ করে মার্ক করে দিতে বলেছে। হ্যাঁ, সে তো পরীক্ষা শেষ হলো শুধু। আমি তো ওগুলো চেঞ্জ করতেছি, ওইভাবে করে দিয়ে দিব। ঠিক আছে? হ্যাঁ, পরীক্ষা তো শেষ জি হলো। স্যার। হ্যাঁ, এখন প্রথম এক- বর্ষে যেমন মডিফাই করে দিয়েছিলেন, আবার পরবর্তীতে হ্যাঁ, সেটা তো ওরকম আমরা করে দিয়েন মডিফাই তাহলে হবে। করেছিলাম, হ্যাঁ, আবার পরে আমরা মডিফাই করব, কিন্তু প্রশ্ন তো হাতে পেতে হবে, তাই না? আর বইটাও যেহেতু আপডেট পেতে হবে, জি স্যার। কারণ বই আপডেট না পাইলে তো আমি প্রশ্ন অ্যাড করতে পারবো না, কিছু প্রশ্ন তো পরিবর্তন করতেই হয়। ঠিক আছে? তাই যে পরীক্ষা শেষ হলো, এখন পরীক্ষা শেষ হওয়ার পর তোমার যখন বইটা আমি আপডেট বইটা হাতে পাবো, তখন সেখানে আমি মডিফাই করব। ঠিক আছে? এখন তোমাদের আমি হচ্ছে এদেনিং আসা প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা একটু চেঞ্জ টেঞ্জ করে নিতে পারো। হ্যাঁ, বা আমিও চেঞ্জ করে দিচ্ছি, যেহেতু প্রশ্নটা পরীক্ষা শেষ হয়েছে 26 এবং 29। আমি এই যে ইডিপাস রেস্কেটটা পার্ট এ এবং পার্ট বিটা দিয়ে দিলাম। কালকের মধ্যে আমি পার্ট সিটা দিয়ে দিব। ঠিক আছে? আমি একটু থার্ড ইয়ারের যেহেতু নিয়ে একটু ব্যস্ত আছি, কারণ থার্ড ইয়ারের কোশ্চেন আনসারগুলো পুরো নতুন করে তৈরি করতে হয়, বুঝতে পারছো? ওদের একটু সময় লাগে, আর ওদের কোর্সও অনেক বেশি। ওদের সময় দিতে গিয়ে তোমাদের একটু স্লো হচ্ছে, হয়তো 1 সপ্তাহের ভিতরে ওদের শেষ হয়ে গেলে তারপরে আমি তোমাদেরগুলো একদম ধারাবাহিকভাবে দিতে শুরু করব। কারণ তোমার পরবর্তী ব্যাচগুলোতে আর সমস্যা হয় না, কারণ প্রশ্ন অলরেডি সব কিছু রেডি হয়েই থাকে। দু একটা কোশ্চেন যদি তৈরি করা লাগে সেগুলো তৈরি করতে হয় বা একটু চেঞ্জ করে দিতে হয়। কিন্তু থার্ড ইয়ারেরটা আবার যারা, ওটা যেহেতু প্রথম ব্যাচ আমার একদম ফার্স্ট ইয়ার থেকে পড়তেছে, তা ওদের জন্য একটু বেশি সময় দিতে হয়, বুঝতে পেরেছো? এবার ফোর্থ ইয়ার যখন উঠবে আবারও সময় দিতে হবে, অনেক টেক্সট সেগুলো পড়ানো, সেগুলো আবার নতুন করে নোট করা, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে হেল্প নেওয়া, বই থেকে হেল্প নেওয়া, তারপরে জি স্যার, কম্পিউটার, একবারে এআই। নতুন যারা তাদের হুম, তো একটু সমস্যা হবে। সমস্যা হয়। কিন্তু তোমাদের পর থেকে আর এই সমস্যাগুলো হয় না, সব রেডি থাকে। ওই যে দু একটা কোশ্চেন এদিক ওদিক করতে হয়, এছাড়া কিছু না। যেমন মোটামুটি 80% ব্রড কোশ্চেন সবগুলো রেডি আছে, শুধু একটা কোশ্চেন আগের বার রেডি ছিল না, ওটা এর আগের বার এসে গেছিলো বলে রেডি করা হয়নি। এখন ওটা রেডি করে তোমাদের জন্য ওটা দিয়ে দিব কালকের মধ্যে, আশা করি। ছুটি পেয়েছি যেহেতু, শুক্র শনি, এটা। তো টেনশন নেওয়ার কিছু নাই, যা কিছু আছে যেটা আছে সেটা অবশ্যই পড়ে ফেলবা। আর আমি তো চেঞ্জ করেই দিবই। হুম। এই, আচ্ছা, তো তাহলে এটা আমি চেঞ্জ করে দিলাম এবং সময় দিলাম হচ্ছে আগামী 7 তারিখ পর্যন্ত। থার্ড ইয়ারে কিন্তু অনেক পড়া, বুঝতে পেরেছো? এই জন্য বাংলা সাবজেক্টগুলো প্রথম দিকে আমাদেরকে শেষ করে ফেলতে হবে, ঠিক আছে তো? যে আগামী 3-4 মাসের মধ্যে আমরা যদি বাংলা এই যে সাবজেক্টগুলো আছে এগুলো যদি আমরা শেষ করে এক সাইড লাইনে দিতে পারি, তাহলে আমরা বাকি, বিশেষ করে হিস্ট্রিটা নিয়ে আমরা সময় বেশি দিতে পারবো। ঠিক আছে? আমাদের সময়টা একটু বেশি দিতে হবে হিস্ট্রিতে। তাছাড়া ড্রামা বা পোয়েট্রি এগুলোতে খুব একটা কঠিন হবে না। হ্যাঁ, কঠিন হবে না। কঠিনটা একটু তোমাদের কাছে লাগতে পারে হিস্ট্রি। তারপরেও যেভাবে কোশ্চেন আসে আর যেভাবে কোশ্চেনগুলো প্রিপেয়ার করে দেওয়া হয়, কেউ যদি একটু প্রথম থেকে আন্তরিক হয়, কঠিন আসলে হওয়ার কথা না।
হ্যাঁ, কঠিন হওয়ার কথা না যদি প্রথম থেকে তোমরা সিরিয়াস হও। আর যদি আগের মতোই প্রথম থেকে যদি লেজি গিরি করতে থাকো, তাহলে তো যেটা ঘটার সেটা প্রত্যেকবারই ঘটে, এখনো ঘটবে। হ্যাঁ, পরীক্ষার আগের রাতেও তোমরা প্রশ্ন চাইবে নাকি, প্রশ্ন উত্তর পাওনি। এই যে এবার যারা সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিচ্ছে, ও পরীক্ষা দেখাচ্ছে কালকে, আজকে রাতেই এ প্রশ্নের উত্তর পাইনি, ও প্রশ্নের উত্তর পাইনি, অথচ আমি প্রশ্ন আজ থেকে 2-1 মাস আগেই শেষ করে দিয়েছি বা দিয়ে দিয়েছি সবকিছুই, অথচ মানে একদম শেষ হয়ে গেছে। তাহলে এতদিন সে কোথায় ছিল? এইগুলো আসলে তোমরা দিন দিন তোমাদেরকে পিছিয়ে ফেলতেছো, এটা হলো বড় কথা, এবং একসময় হারিয়ে যাবা। হ্যাঁ, একসময় হারিয়ে যাবা, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার উঠতেই শেষ হয়ে যাবে তোমাদের গতিবিধি। তো ঠিক আছে, ওগুলো নিয়ে আর কথা না। এখন বাকিটা তোমরা ফার্স্ট ইয়ারে যে তাছাড়া আমরা তারপর একদম ফোর্থ ইয়ার পর্যন্ত ইনশাল্লাহ। না আছে তো অনেকেই আছে, আবার অনেককেই পাওয়া যাচ্ছে না, হাওয়া হয়ে গেছে। যারা বেশি বুদ্ধিমান ওদেরকে অনেক পাওয়া আছে যায় না, ফার্স্ট ইয়ারে। ঠিক আছে, যারা বেশি বুদ্ধিমান তাদেরকে পাওয়া যায় না। হ্যাঁ, আমার একটা ইচ্ছা আছে যে তোমাদের এই যে যে ফোর্থ ইয়ার পর্যন্ত গেলে পারে একটা কমপ্লিট একটা ভালো একটা আইডিয়া পাবা, ঠিক আছে। এটা হলো আমার কাছে ধারণা যে ইংরেজি সাহিত্য পড়ার এবং পড়লে, একটু মিউট রাখো, যে কমপ্লিট একটা ধারণা পাওয়া যায় এবং সাহিত্য পড়ার যে মজাটা। হ্যাঁ, আমি দেখেছি যে আমার বিশেষ করে আমার কলেজ বা এগুলোতে দেখতাম আগে ছেলেমেয়ে একদম মানে কিছু বুঝতো না, কিছু করতো না, তখন আমার লাগতো যে আসলে সাহিত্য যদি সাহিত্যের মতো করে না পড়া হয়, একটু টেক্সট যদি না পড়া হয়, তাহলে কি হয় বলো? হ্যাঁ, আর প্রশ্নের উত্তর তো কি লিখছে সেটা না তো স্যার, তোমাদেরকে তো দেখালিম। হ্যাঁ, ওরাই যত সাহিত্যের গোষ্ঠী উদ্ধার করে দিবে, হ্যাঁ, এটা সেটা বলে। কিন্তু ইংরেজি সাহিত্যে মনে হয় বাংলাদেশের যত সাবজেক্ট আছে, ইংরেজি পড়া স্টুডেন্টদেরকে একটু আলাদাভাবে তাকায়, সে যে সাবজেক্টই হোক। হ্যাঁ, যে সাবজেক্টই হোক, যখন শোনে ইংরেজির স্টুডেন্ট তখন একটু অন্যভাবে মূল্যায়ন করে বা অন্যভাবে একটু তাকায়। হ্যাঁ, মানে জি স্যার, অনেকেই তো দেখি হ্যাঁ, যে বলে যে কোন ডিপার্টমেন্টে পড়ো, হ্যাঁ, যে ইংরেজি তখনই বলবা, তাদের হ্যাঁ, যদি শুনে যে ইংরেজি, তাহলে ভুলটা তাদের অনেকটা কুঁচকে যায় হ্যাঁ, যে কুঁচকে ইংরেজি। যায় বা এক ধরনের মানে একটা অন্য ধরনের ভাব কিন্তু কাজ করে, বুঝতে পারছো, অন্য সাবজেক্টে যেটা নেই। এটা কিন্তু অটোমেটিক, এটাই স্বীকৃত। তুমি এটা হিংসা করতে পারে, তারা ঈর্ষা করতে পারে, কিন্তু এর যে গুরুত্বটা, এর গুরুত্বটা তুমি বলে প্রকাশ করতে পারবে না, ব্যাপারটা এরকম। অতএব এখানে যারা শেষ পর্যন্ত পৌঁছায় এবং নিজস্ব কোয়ালিটি নিয়ে পৌঁছায়, তারা কিন্তু ভালো জায়গায় যায়। হ্যাঁ, কিন্তু এখন আবর্জনার পরিমাণটা একটু বেশি, হ্যাঁ, চিটা ফোটার পরিমাণটা বেশি হওয়ার কারণে এই সাবজেক্টের গুরুত্বটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটু নষ্ট হয়ে গেছে। এটা একটা সমস্যা। জাতীয় বিশ্ববিদ্যালয় এই সাবজেক্টের গুরুত্বটা নষ্ট করেছে, যাকে তাকে দিচ্ছে, যে এর ধারে কাছে আসার যোগ্য না তাকেও এই গুরুত্বটা তুলে দিয়ে তার কাছে একদম ছ্যাবলা সাবজেক্ট বানিয়ে ফেলেছে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে সমস্যা। তো এখন যেহেতু একটু ভর্তির পরীক্ষা টরীক্ষা নেওয়া হবে, ইংলিশের জন্য আলাদা করে একটু কারিকুলাম করা উচিত, যে ইংরেজিতে এত পার্সেন্ট বা এতটুকু না পেলে তাদের ইংরেজি চান্স দেওয়া যাবে না। এতে সে ডিপার্টমেন্ট ফাঁকা থাকুক, আর 10 জন থাকুক আর 100 জন থাকুক, তাহলে বুঝবে যে ইংরেজি না পাওয়ার ইয়াটা কতখানি। হ্যাঁ, হাতে পেয়েছো তো কিছু বুঝতেছো না। হ্যাঁ, ওই যখন ডায়মন্ড খুবই রেয়ার, তো এই জন্য দাম বেশি, কিন্তু লোহা প্রয়োজনীয় এবং অ্যাভেলেবেল আছে বলেই এর দাম নেই। কিন্তু আমাদের জীবনে লোহার দামই বেশি, ডায়মন্ডের দাম না, তাই তো? কিন্তু জি স্যার, ডায়মন্ডের কেন এত গুরুত্ব, আগে এত প্রথম দাম? অবস্থায় যেরকম হুম, মোবাইল বা মোটরসাইকেলের যেরকম ডিমান্ডটা ছিল, হ্যাঁ, হ্যাঁ, এখন তো আর নেই। এখন সেটা হ্যাঁ, একদম লোয়েস্ট চলে গেছে। হ্যাঁ, কারণ ওই যে বেশি অ্যাভেলেবেল হওয়ার কারণে এই সমস্যাটা। শিক্ষাকে আবার কমিয়ে দিক, শিক্ষার যে যাদের একদমই যোগ্যতা আছে তাদের ছাড়া অন্যকে আমরা শিক্ষার মধ্যে আনবো না, হাই এডুকেশনের মধ্যে, তখন দেখবা আবার আফসোসটা বেড়ে যাবে। এখন যাকে তাকে দিচ্ছি তো সবাইকে, বাড়ির সবাইকে যদি আমরা হায়ার এডুকেটেড বানাতে চাই, এটা আসলে সমস্যা। হ্যাঁ, তা সেটাই হয়ে গেছে এখন আমাদের ব্যাপার। তো ঠিক আছে, তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যেগুলো পড়লাম, এতে যদি কারো কোনো প্রবলেম থাকে একটু হাত তুলতে পারো, না হলে আমরা আজ থেকে অ্যাডভান্স রিডিং রাইটিং শুরু করবো, তাই না? এটা বলেছিলাম। হুম। আচ্ছা, তানভিলা আক্তার, বলো তোমার কি সমস্যা? স্যার আমার একটু সমস্যা ছিল স্যার, আমি না যে ব্ল্যাঙ্ক ভার্স এটা না একটু বুঝি না। ব্ল্যাঙ্ক ভার্স কি জিনিস? রাইম স্কিম তো হ্যাঁ বোঝো হ্যাঁ নাকি? রাইম স্কিম বুঝো? হ্যাঁ বুঝি স্যার, এটা বুঝি। সনেটের রাইস রাইস মানে রাইম স্কিমটা কি, তুমি যদি এটা বলো তাহলে আমি বলতেছি। বলো। আচ্ছা, এ বি সি ডি ই এফ জি জি। হ্যাঁ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা স্কিম, রাইমের একটা স্কিম, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, হুম মানে হুম। আগের সেন্টেন্সের শেষ সিলেবলের সাথে পরের কোন সেন্টেন্স বা লাইনের মিলে যাবে তার একটা স্কিম বা পরিকল্পনা, যেটা একজন কবি করে থাকে, যে আমি এই রিদমে বা এই রাইমে কবিতাটা লিখবো, এটাকে বলা হয়ে থাকে তোমার রাইম স্কিম। আর যে হুম। কবিতাতে এরকম রাইম স্কিম নেই বা নির্দিষ্ট মিটার বা এরকম কিছু, যেমন সনেটের একটা নির্দিষ্ট মিটার আছে, তাই না? আয়াম্বিক পেন্টামিটার। কিন্তু জি স্যার। দেখো তো, তুমি তুমি যখন ফার্নহিল পড়েছিলে ফার্স্ট ইয়ারে, ফার্নহিলে কোনো রাইম স্কিম আছে? একটা একটা সেন্টেন্স না বলো, স্যার।
আবার একটা সেন্টেন্স খুবই ছোট, মানে ওর কোনো নির্দিষ্ট কিন্তু মানে লেন্থ নেই, হ্যাঁ, যে একটা নির্দিষ্ট লেন্থ থাকবে তা না। ধরো যদি এই কবিতাটাই আমি দেখি, এই যে এই কবিতার সবগুলো সেন্টেন্স কি একই ধরনের, না ছোট বড় উল্টা পাল্টা সবকিছু, বলো তো? ছোট বড় ছোট বড় এটা বড়, এটা আরো বড়, এটা ছোট, এটা আরো ছোট, এটা আর একটু বড়, এরকম করে দেখো, এর কোনো নির্দিষ্ট মানে কোনো মিটার নেই। তারপরে এখানে দেখো যদি তাকাও, এখানে বাউ, এখানে গ্রিন, এখানে স্ট্যারি, এখানে ক্লাইম, এই 4 লাইনের মধ্যে কোনো মিল আছে বলো তো? কোনো রাইম আমরা স্কিম করতে পারবো বলো তো? না না কোনো স্কিম। তাহলে যে সকল কবিতার এরকম কোনো মিটার নেই বা কোনো রেগুলার রাইম স্কিম নেই, তাদেরকে মেইনলি ব্ল্যাঙ্ক ভার্স বা অমিত্রাক্ষর ছন্দ বলা হয়ে থাকে। ঠিক আছে তো? মানে যাদের কোনো জি স্যার। হ্যাঁ এইটাই, আনরাইমড, রেগুলার মিটার নেই, হ্যাঁ, এগুলোকে বলা হয়ে থাকে ব্ল্যাঙ্ক ভার্স। তাহলে আমরা যে এই যে কবিতাগুলো পড়লাম, হুম, আমরা বিশেষ করে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে বড় কবিতাগুলো পড়লাম, হ্যাঁ, টিনটন অ্যাবে বা, এগুলোর কি কোনো রাইম স্কিম আছে নির্দিষ্ট? না স্যার। না স্যার। দেখো এখানেও কি ওরকম সেন্টেন্স কোনোটা খুব বড়, আবার কোনোটা ছোট, এরকম না? দেখো এই যে ছোট, বড়, লেন্থ, হিয়ার, স্প্রিং, এগেইন, ক্লিপ, ইমপ্রেস, কানেক্ট, স্কাই, রিপোজ, ভিউ আছে? কোনো রাইম স্কিম আছে? না আবার এর কোনো লেন্থের ঠিক আছে? লেন্থেরও কিন্তু কোনো ঠিক নাই। বড় ছোট হ্যাঁ, এই জন্য এগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স। কিন্তু আমরা যে আরেকটা পড়লাম, যেটা হচ্ছে লন্ডন 1802, তাই না? সনেট। এটার কি আছে না, এটা একটা সনেট যেহেতু, অতএব সনেটের একটা নির্দিষ্ট ফরম্যাট কিন্তু আছে এখানে, তাই না? সনেটের আছে মতো। জি কিন্তু তারপরেও হয়তো দু এক জায়গাতে ব্যতিক্রম থাকতে পারে, একদম পুরোপুরি সনেটটা হয়তো এখানে তিনি ফলো নাও করতে পারেন, রাইম স্কিম একটা ভিন্ন থাকতে পারে, কিন্তু একটা সনেটের একটা ফরম্যাট এখানে আছে। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। মানে যার কোনো নির্দিষ্ট রাইম বা বা মিটার থাকবে না, রেগুলার কোনো মিটার থাকবে না, মানে রিদমের জন্য, তাকে সেই ধরনের কবিতাগুলোকে আমরা বলে থাকি হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স। ভার্স ব্ল্যাঙ্ক, আচ্ছা ব্ল্যাঙ্ক শূন্য, খালি। স্যার ফ্রি ভার্সটা স্যার এটা একটু। ওই ব্যাপারটা ওই ওকেই নির্দেশ করে, ঠিক আছে তো? ওই ও ধরনেরই আচ্ছা ব্যাপারটাকেই নির্দেশ করে। হ্যাঁ, দেখো এরও একই, হ্যাঁ, ফ্রি ভার্স ইজ আ স্টাইল অফ পোয়েট্রি দ্যাট ডাজ নট হ্যাভ আ সেট, দেখো সেট মিটার অর রাইম, বুঝতে পারছো? মানে এর কোনো নির্দিষ্ট রেগুলার মিটার বা এগুলো নাই, ওইটাই, ঠিক আছে? জি স্যার। থ্যাংক ইউ। Okay. আর কারো? আচ্ছা, তাহলে ধরলাম যে আপাতত যারা ক্লাসে ঢুকেছো তাদের মধ্যে কোনো সমস্যা নেই। আজকে ক্লাসে আছে 79 জন, এক 100 জনও ক্লাস করতে পারলাম না ক্লাসে, হাই রে কপাল। হ্যাঁ বলো। স্যার আপনার প্রিমিয়াম থাকা অবস্থায় 100+ হয় না, হ্যাঁ না, আর যে যখন প্রিমিয়াম প্রিমিয়াম আউট নেওয়া হয়ে নাই যাবে তখন তখন হবে নাকি? ফিরে 100+। তখন অবশ্যই, তখন এসে ঝামেলা করবে না? যাই হোক, জি স্যার, জি স্যার। হয়তো ভিডিও গুলা ইউটিউবে দেন, সবাই ইউটিউব থেকেই দেখে নেয়। আহ, দেখে নেওয়া সেটা ঠিক আছে, ওটাও নিয়ে কোনো সমস্যা না, ঠিক আছে। কিন্তু রেকর্ড ক্লাস তো আমরাও করি, আমরাও তো আছি, আমরাও তো বুঝি কোন ক্লাসে কার্যকরী হয় কোনটা হয় না। হ্যাঁ, আমি তো ফার্স্ট ইয়ারে আপনার ভিডিও গুলা দেখেই করছি, আমি না বুঝি নাই কিভাবে অ্যাড হইতে হয়। আর হ্যাঁ, হ্যাঁ, এবছর ওই ঘাটাঘাটি করছি, তারপর অ্যাড হয়েছি। আচ্ছা আচ্ছা, না ফ্রি তো সবই আছে। তুমি যদি চাও, তোমার কি কোনো স্যারের কাছে পড়া লাগবে বলো তো? ইউটিউবে কত ভিডিও ক্লাস আছে, তোমার এআই তোমাকে প্রত্যেকটা লাইনের মিনিং করে দেবে। এই যে তুমি গুগলে সার্চ দাও, এআই বলে দিচ্ছে যে কোনটার কি মিনিং, তাই না? এআই বলে দিচ্ছে না, পুরো এআই দেখো, জি এআই বলে দিচ্ছে। অতএব তুমি একটা নোট নিজেও তৈরি করতে পারবা। কিন্তু ব্যাপারটা হচ্ছে, কিন্তু স্যার, আমি হ্যাঁ, ফার্স্ট ইয়ার আপনার ভিডিও দেখা পড়ছি আর পরীক্ষা দিছি, আমার কাছে খুব ভালো লাগছে স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ভালো তো। তো এখন বিষয়টা হচ্ছে, একজন স্যারের প্রয়োজন কি ফুরিয়ে যাবে? একজন স্যারের প্রয়োজন কি ফুরিয়ে যাবে বলো তো? হুম, না স্যার, কখনোই না। না কারণ স্যার, একটা নির্দিষ্ট এখন গাইডলাইন স্যারের দরকার, গাইডটাই তাই না? হচ্ছে আসল। তারপরে হচ্ছে তোমার একটা নির্দিষ্ট পরিমাণ সাপোর্ট দরকার, তোমার জিনিসটা ঠিক মতো হচ্ছে কিনা সেটা তোমাকে একজন বুঝাই দিবে। এই ব্যাপারগুলো যদি তুমি না নাও, তাহলে তো তোমার পড়াশোনার গতিটা থাকবে না, তাই না? সেই গতিবিধি তো থাকবে না কখনোই। তো এই জন্য জি স্যার। তুমি
অবশ্যই ম্যাটেরিয়ালসের অভাব নেই বর্তমানে। তুমি চাইলে নিজে যদি নিজেকে সাপোর্ট করতে পারো, কারো হেল্পের প্রয়োজন নাই। তারপরেও কিছু একটা জায়গা আছে, একটা নোট তুমি কেমন করে লিখবা, কত মার্ক পাওয়ার জন্য কি করতে হবে, ভালো হচ্ছে না মন্দ হচ্ছে, এই জন্য একজন দক্ষ টিচারের অবশ্যই প্রয়োজন আছে। টিচার তা না হলে তো টিচারের প্রয়োজনতা কবে হারিয়ে যেত। আমাদের থেকে তো ইউরোপিয়ান কান্ট্রিগুলো অনেক আরো বেশি অ্যাডভান্স, তাও কি ওদেরকে টিচার নেই ভালো ভালো? কত দক্ষ টিচার ওদের প্রয়োজন, কত ভালো টিচার প্রয়োজন, তাই না? এগুলো হচ্ছে প্রতিনিয়ত। তো এই জন্য ব্যাপারটা সেটা না, মূল কথা হলো লাইভ ক্লাস করতে হবে, ইন্টারাকশনে যেতে হবে। তোমার যদি আমার কাছে কোনো প্রশ্ন নাও থাকে, তাও লাইভ ক্লাসে থাকলে একটা অ্যাটেনশন থাকে এবং মনে হয় যেন আমি বিষয়টা পড়ছি বা বুঝছি। কিন্তু রেকর্ড ক্লাস জি করলে স্যার। ওই অ্যাটেনশনটা থাকে না, পড়তে পড়তে ভালো না লাগলে উঠে চলে যাচ্ছ, এরকম আর কি একটা দায়বদ্ধতাহীনতায় দেখি কাজ করে। ভিডিও হ্যাঁ, ইউটিউবে ভিডিও গুলো দেখা যায়, টেনে টেনেও দেখা লাগে হ্যাঁ, যে হ্যাঁ, ভালো লাগতেছে না। কিন্তু ভালো লাগতেছে না। অনলাইন ক্লাস করলে পুরোটা করা যায়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে আমরা। স্যার একটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ, বলো। হুম। স্যার, 81 পেজের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দ্বিতীয় প্যারার ফার্স্ট লাইন, কোনটা কোনটা কোনটা? পেজ 81, ডক্টর সেন। পেজ 81। তোমার মূল বই থেকে বলছো তাই তো? হুম, জি স্যার, আচ্ছা। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। So it is a beauteous evening, এই যে এটার 81, 81। হ্যাঁ। আহ, কোন কোন জায়গায় সমস্যা? ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের সেকেন্ড প্যারার ফার্স্ট লাইন। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের, সে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন কোথায়? ক্রিটিক্যাল কমেন্ট? না স্যার, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন 81 পেজ। 81 পেজে তো আমি, ও আচ্ছা, এটা তো হচ্ছে 81। হ্যাঁ, দিস ইট ইজ, ইজ এ বিউটিয়াস ইভিনিং। হ্যাঁ, দিস ইজ ওয়ান অফ দোজ সনেটস, এখানে সমস্যা। স্যার, হুইচ আর অফ দি ফার্স্ট অর্ডার এন্ড উইদাউট ফ্ল। হ্যাঁ, হ্যাঁ, এখানে কি কি সমস্যা? এই এই অর্থটি বুঝিনি এই লাইনের, হুইচ আর অফ দি ফার্স্ট অর্ডার এন্ড উইদাউট ফ্ল। হুইচ আর অফ দ্য ফার্স্ট অর্ডার অ্যান্ড উইদাউট ফ্ল। ফ্ল মানে কি? কোনো রকম ত্রুটি ছাড়া, মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যতগুলো সনেট লিখেছেন তার মধ্যে হচ্ছে ওয়ান অফ দোজ সনেটস রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অনেক সনেট লিখছেন, তার মধ্যে এটা একটা সনেট যে সনেটগুলো হচ্ছে তার ফার্স্ট অর্ডারের। ফার্স্ট অর্ডার মানে কি? ভালো মানের। তিনি অনেক প্রথম সনেট শ্রেণীর। লিখছেন, ঠিক আছে তো? তার মধ্যে এটা হচ্ছে প্রথম শ্রেণীর এবং কোনো রকম ত্রুটি নাই, একদম পারফেক্ট সনেট এগুলো, এটার জন্য বলা হয়েছে। ঠিক আছে? জি স্যার। হুম। ওকে, তাহলে আমি ভাবলাম যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ গুলো আমরা পড়ে ফেলার চেষ্টা করেছি এবং পড়িয়ে দিয়েছি এবং এর ভিতরে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। তো এখন তোমাদের কাজ হলো বাকি যে যতটুকু পারো এক একটা বই থেকে একটু পড়ো। এখন আমরা চলে যাব অ্যাডভান্স রিডিং রাইটিং এ, ঠিক আছে? হুম। অ্যাডভান্স রিডিং রাইটিং এর বই কি সাথে আছে তো তোমাদের? জি স্যার। জি স্যার, কে আমার বাড়ি স্যারের বইটা আছে। আচ্ছা, ভেরি গুড, নো প্রবলেম। আচ্ছা, একটু আজানটা শেষ হয়ে যাক, ঠিক আছে? তারপর শুরু করি। আচ্ছা, তো ঠিক আছে। এখন প্রথমত ইংলিশ রিডিং এবং রাইটিং স্কিলস এর কথা কি মনে আছে ফার্স্ট ইয়ারে, না ভুলে গেছে সবাই? মনে আছে স্যার। জি স্যার, মনে আছে। অ্যাডভান্স রিডিং রাইটিং আমাদের ঠিক ফার্স্ট ইয়ারে যা পড়েছি সেইগুলোরই, মানে কি বলবো, একটু আপগ্রেডেড কিছুটা, তাছাড়া তেমন কিছু না। তো এখন আমরা একটু এবার যে পরীক্ষায় এসেছে সেটা একটু দেখি। দেখো, এই প্রশ্নটা একদম এবারও বই থেকে এসেছে। তোমাদের ফার্স্ট ইয়ার যেমন রিডিং স্কিলস মোটামুটি বই থেকে এসেছে সবকিছু, তাই না? এখানেও এবার মোটামুটি বই থেকেই দিয়েছে, কেমা বাড়ির বই থেকেই প্যাসেজটা দিয়েছে এটা। এবং এটা মোটামুটি একটা পরীক্ষাও নিয়েছিলাম এই প্রশ্নের উপরেই, সেটাই এসেছে সিলপ্লে। খুব স্যার এটাতে পরীক্ষা দিয়েছিলাম, ভালো হয়েছে ইত্যাদি ইত্যাদি। তো যা কপাল ভালো, তাই এসে গেছে। ওকে, তাহলে
দেখো এখানে একটা প্যাসেজ থাকবে। প্রথমত আমরা জানি তিনটা পার্ট থাকবে, তাই না? পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি। তো এখানে কোশ্চেন ইয়াটা আমরা একটু দেখে নিই। দেখো প্রথমে থাকে পার্ট এ, তারপরে থাকে হচ্ছে পার্ট বি, এগুলো তো আমরা জানি, পার্ট সি। এখন যেহেতু এখানে রিডিং এবং রাইটিং মিক্সড, তাই এখানে থাকবে হচ্ছে রিডিং 1, রাইটিং 1। তার মানে পার্ট এতে ব্রিফ কোশ্চেন থাকবে রিডিং এর 1 মানে রিডিং থেকে যেভাবে থাকে ব্রিফ কোশ্চেন সেভাবে থাকবে, রাইটিং 1 মানে রাইটিং এর ব্রিফ কোশ্চেন যেভাবে থাকে সেভাবে থাকবে। একইভাবে এখানে হবে হচ্ছে রিডিং 2, এখানেও থাকবে হচ্ছে রাইটিং 2। ঠিক একইভাবে এখানেও হবে কি রিডিং 3, এখানে থাকবে হচ্ছে রাইটিং 3। তাহলে এখন একটু মনে করো তো, রিডিং পার্ট এ রিডিং এ কি ছিল, কি থাকতো? ওখানে একটা প্যাসেজ থাকতো নাকি? জি স্যার। একটা প্যাসেজ থাকতো, ওখান থেকে অ্যান্সার করা লাগতো। প্যাসেজ থাকতো, প্যাসেজ থাকবে এবং এখানে তোমাকে 10টা কোশ্চেন দেওয়া 12টা থাকতো, যেগুলো 10টা কোশ্চেন আনসার করতে হতো, ব্রিফ, তাই না? ঠিক এখানেও থাকবে 5টা, এখানে 5টা কোশ্চেন থাকবে, 5টা কোশ্চেনেরই আনসার করতে হবে, কোনো বাড়তি কোশ্চেন দেওয়া থাকবে না। ঠিক আছে? তো এখানে আবার ওই যে ব্রিফ কোশ্চেন থাকবে, রাইটিং এর উপরে কিছু ব্রিফ কোশ্চেন থাকবে, এখানে মোটামুটি কোশ্চেন থাকবে 7টা, আনসার করতে হবে 5টা। এই যে 7 আর 5 এ 12টা, ঠিক আছে? এখানে 5টা থাকবে, 5টায় আনসার করতে হবে। তাহলে ব্রিফ কোশ্চেন কেমন ছিল রাইটিং স্কিলসে, মনে আছে না? যেমনটা ছিল জি স্যার। স্টেজ কি জি স্যার। ওইগুলো। তো দেখো এখানে ঠিক কি হয়েছে, এটাই ঘটেছে। দেখো এই যে প্রথমে দেখো পার্ট এ মার্কস 10, তার ভিতর রিডিং 1 এ হচ্ছে 5 একটা করে 1 মার্কের কোশ্চেন 5টা লিখতে হবে, টোটাল হচ্ছে 5 মার্ক। এখানে একটা প্যাসেজের এখানে 5টা কোশ্চেন আসছে, 5টা কোশ্চেনেরই আনসার করতে হবে, এখানে কোনো অল্টারনেটিভ নেই। একইভাবে এরপর আসলে দেখো রাইটিং এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7, এখানে 7টা ছোট কোশ্চেন দেওয়া আছে। দেখো তোমরা ফার্স্ট ইয়ারে যে কোশ্চেন পড়েছিলা এখানে তাই এসেছে। থিসিস স্টেটমেন্ট কি, জি স্যার। বিবলিওগ্রাফি কি, নোটিসের পারপাস কি, টার্মিনেটর কি, নিউজ রিপোর্ট কি, টপিক সেন্টেন্স লেখো, জেড এই দেখো জেড দিয়ে, এবং লিঙ্কার্স কি। এখানে কি একটাও কি আনকমন কোশ্চেন তোমাদের বলো? যদি না স্যার। না স্যার। সবগুলো ব্রিফ কোশ্চেন একদম কমন। তার মানে ফার্স্ট ইয়ারে তোমরা রিডিং স্কিলস এবং রাইটিং স্কিলস এর পার্ট এ তে যা পড়েছো এখানেও তোমাকে তাই করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এটা গেল। তার মানে এটা মনে করো আমাদের অর্ধেক পড়া আছে, জাস্ট কিছু জায়গায় একটু আমাদেরকে রিয়া নিতে হবে, তাছাড়া বাকি এখানে আমাদের সময় বেশি ব্যয় করতে হবে না। এবার পার্ট বি তে কি ছিল রিডিং এ? এখানেও কি থাকতো? সেম প্যাসেজ। একটা প্যাসেজ থাকতো, 5টা অ্যানসার করতে হবে। হ্যাঁ, তাহলে প্যাসেজ থাকতো, 8টা কোশ্চেন ছিল, যে কোনো 5টা কোশ্চেন আনসার করতে হবে। ঠিক আছে? তো তো এখানে কয়টা করতে হবে এবার দেখো। পার্ট বি তে এইখানে তোমার 3টা কোশ্চেন আনসার করতে হবে। ওখানে ছিল 8টা, থেকে করতে হচ্ছিল কয়টা? 5টা 5টা। 20। আর এখানে হচ্ছে তোমার 5টা কোশ্চেন দেওয়া থাকবে, তার ভিতরে যে কোনো 3টা কোশ্চেন আনসার করতে হবে। তার মানে 5টা কোশ্চেন দেওয়া থাকবে, যে কোনো 3টা কোশ্চেন আনসার করতে হবে, সিমিলার একদম। ফার্স্ট ইয়ারে যেভাবে প্যাসেজ ছিল ওইভাবে প্যাসেজ থাকবে, সেই প্যাসেজ থেকে আমার 5টা কোশ্চেন থাকবে, যে কোনো 3টা কোশ্চেন আনসার করতে হবে। 3 4 12, তাই তো? 3 4 কত হবে এখানে? 3 × 4 মিলে হচ্ছে 12 মার্ক। তাহলে এবার সেকেন্ড পেপারে রাইটিং এ কি ছিল? শর্ট কোশ্চেন ছিল, তাই না? জি স্যার। শর্ট কোশ্চেন্স এখানে তাহলে কয়টা লিখতে হবে বলো তো? 2টা। 2টা লিখতে হবে। 2টা। দেখো এখানে কোশ্চেন গুলো ঠিক এখানে একটু ভিন্নতা আছে। 4টা কোশ্চেন থাকবে, যেগুলো 2টা কোশ্চেন আনসার করতে হবে। কিছুটা ফার্স্ট ইয়ারের সাথে 2টা কোশ্চেন মিল থাকবে, আর 2টা কোশ্চেন আমাদের নতুন করে শিখতে হবে, 2টা কোশ্চেন আনসার। এখানে একটু ভিন্ন। তাহলে 4টা কোশ্চেন থাকবে, তার ভিতরে 2টার উত্তর করতে হবে, 2টা উত্তর 4 মার্ক করে, টোটাল হচ্ছে 8। তাহলে এই যে 20 মার্ক, হ্যাঁ 12 আর 8 এ হচ্ছে 20। এখানে সেটাই বলছে। দেখো 2টা কোশ্চেন আনসার করতে হবে 4 মার্ক করে। হ্যাঁ, একই ধরনের কোশ্চেন থাকে এখানে, যেভাবে আছে সেইভাবেই। দেখো হোয়াট আর দ্য পারপাস অফ আ বিজনেস লিডার, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন আ টপিক সেন্টেন্স আর থিসিস স্টেটমেন্ট। এটা তো ফার্স্ট ইয়ারে পড়েছো তোমরা, পড়োনি? টপিক সেন্টেন্স এবং থিসিস জি স্যার। স্টেটমেন্ট জি স্যার। ওখানে যা পড়েছে। তাহলে দেখো এগুলো না বুঝে যদি এটাও কেউ লিখে আসে, এই দুটো তার কমন, এই দুটোতে সে ফার্স্ট ইয়ারে পড়লেই হয়ে যায়। আর ওর সাথে আরো 2টা আছে, এই দুটো আরো সুন্দর, এটা আরো খুবই ভালো করে লেখা যায়, এগুলো লিখতে পারো তুমি। আচ্ছা, তাহলে এটা গেল। এবার হচ্ছে রিডিং 3 তে কি ছিল বলো তো? রিডিং পার্ট সি তে কবিতা দেওয়া থাকতো, সেখান থেকে 5টা হ্যাঁ 8টা কোশ্চেন থাকবে, 5টা কোশ্চেন আনসার করতে হবে।
তাহলে এখানে আমরা দেখি, এখানে একটা পয়েম আছে, এই যে হুজ উড দিজ আর, আমি এটা পড়েছিলাম ফার্স্ট ইয়ারে। জি স্যার। জি স্যার। দেখো এই যে ফার্স্ট ইয়ারে পড়েছিলাম সেটা কিন্তু সেকেন্ডারি এসে গেছে। এই যে হুজ উড দিজ আর, আই থিংক আই নো, এটা পড়েছিলাম আমরা। জি স্যার পড়ছিলাম এটা। আচ্ছা, পড়ে থাকলে ভালো। জি স্যার। হ্যাঁ, তো এটাও সেকেন্ড ইয়ার। দেখো এখানে কয়টা কোশ্চেন আনসার করতে হবে দেখালো। দেখো দুটা কোশ্চেন আনসার করতে হবে, ঠিক আছে? পুরোটা পয়েম থেকে 4টা কোশ্চেন থাকবে, দুটা কোশ্চেন আনসার করতে হবে। এই যে 4টা কোশ্চেন দেওয়া আছে, হোয়াট ইজ দ্য সামারি, স্ক্যান দ্য পয়েম, হোয়াট ইজ দ্য পয়েন্টস পজিশন, এই যে পজিশন অফ দ্য পয়েম ইন দ্য, এবং ফিলোসফিক্যাল থট কি, কন্টেক্সচুয়াল কোশ্চেন। তাহলে এইভাবে টোটাল আমাকে দুটা কোশ্চেন আনসার করতে হবে। তাহলে এখানে তাহলে 4টা কোশ্চেন থাকবে, 4টার ভিতরে দুটা কোশ্চেন আনসার করতে হবে, প্রতিটা কোশ্চেনের মান হচ্ছে 10, সেই হিসাবে এখানে তুমি আনসার করবে হচ্ছে 20 মার্কের। তাহলে এবার রাইটিং পার্ট সি তে কি ছিল? ব্রড কোশ্চেন নাকি? জি স্যার। ব্রড কোশ্চেনে কি ছিল? ব্রড কোশ্চেনে যে লেটার, এসে ছিল, লেটার ছিল, নোটিশ ছিল, মেমো ছিল। এর ভিতরে তোমার কিছু বাদ যাবে, নোটস, মিনিটস, এগুলো বাদ দিয়ে মেজর 6টা আইটেম আছে, যে 6টা আইটেম থেকে তোমার কোশ্চেন এখানে আসতে পারে। তাই এখানে দেখো কি ছিল, একটা নতুন আইটেম যোগ হয়েছে, সেটা হলো অ্যাম্প্লিফিকেশন। দেখো প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন, রিপোর্ট, এসে। তাহলে এর ভিতরে তোমাকে আনসার করতে হবে কয়টা? দেখো কোশ্চেন আছে হচ্ছে টোটাল 5টা কোশ্চেন আনসার করতে হবে। 5টা কোশ্চেন আছে, আনসার করতে হবে 3টা, 10 মার্ক করে হলে কত মার্ক? 30। তাহলে এই হলো আমাদের পার্ট এর জন্য 10 মার্ক, পার্ট বি এর জন্য 20 মার্ক, এবং পার্ট সি এর জন্য 50 মার্ক। এই হচ্ছে টোটাল, দুইটা সাবজেক্ট মিলে একটা করা হয়েছে, ঠিক আছে? দুটো সাবজেক্ট মিলে একটা করে দিয়েছে, ওই একই রকম বিষয় আছে, তবে এবারের প্যাসেজগুলো একটু আপগ্রেডেড। তখন কিছুটা সহজ ছিল, এবার একটু সেন্টেন্সগুলো অ্যাবস্ট্রাক্ট হবে, মানে সেন্টেন্সগুলো একটু কমপ্লেক্স, কম্পাউন্ড হবে, তাতে একটু জটিল হবে, সাথে সাথে তথ্যগুলো একটু অ্যাবস্ট্রাক্ট হবে, হ্যাঁ, থিমগুলো একটু অ্যাবস্ট্রাক্ট হবে, এরকম কিছু। তারপরেও যে খুব কঠিন হয় তা কিন্তু না, প্রতিনিয়ত প্র্যাকটিস করলে এখানে ভালো মার্ক তোলা সম্ভব, কারণ এখানে কষ্টটা কম হবে। হ্যাঁ, এইটা হচ্ছে ব্যাপার। তা ক্লিয়ার তো পুরো ব্যাপারটা সম্পর্কে? জি জি স্যার। বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা পার্ট এ থেকেই শুরু করি। আমরা বেশি সময় নিব না, কারণ আমাদের সবই পড়ানো আছে। যে জায়গাতে একটু টাচ দেওয়ার দরকার সেগুলো আমরা একটু দিয়ে দিব, এবং ফার্স্ট ইয়ারে আমার অনেক কিছু পড়ানো আছে। এই জন্য আমার হলো যে প্রথম যারা আমার স্টুডেন্ট হবে তাদের দিয়ে পড়ায় আমি একটু মজা পাই, কারণ আমি তাদেরকে বিশেষ করে তৈরি করে নিতে পারি। এটা হলো সবচেয়ে বড় বিষয়। হ্যাঁ, যে অনেক কিছু, যেমন সেন্টেন্স স্ট্রাকচার, ফ্রেজ, ক্লজ, এগুলো পড়াইছিলাম না আমি? মোটামুটি 3টা জিনিস পড়াচ্ছি, জি স্যার। জি স্যার, পড়ানো হয়েছিল। এই 3টার গুরুত্ব এবার তোমরা এই সেকেন্ড ইয়ারে একটা পাবা, কারণ এখানে থাকবেই একটা সেন্টেন্সকে দিয়ে বলবে এই সেন্টেন্সটা কোন স্ট্রাকচারে আছে, ঠিক আছে তো, বা এই সেন্টেন্সের কমপ্লিশনটা করো, এরকম বিষয়গুলো থাকে। আমি বাদ দিয়ে দিলাম ওটা। আচ্ছা, স্যার আমরা যারা ফার্স্ট ইয়ারে ছিলাম না তারা কি করব? না আমি তো পড়াবো, টেনশন নিও না, টেনশন নেওয়ার কিছু নাই, ভয় পাওয়ারও কোনো কারণ নেই, ঠিক আছে? এগুলো নিয়ে একটু আলোচনা তো করতেই হবে। জি ওই যে স্যার। যে স্যার গ্রাম থেকে আমরা একটু অনেক বেশি। আমরা প্রথম ইয়ারের ক্লাসগুলো দেখে নিব, বিষয়গুলো তাহলে হবে। আচ্ছা, তো প্রথমেই আমরা একটু দেখি where is the worst, কোন প্যাসেজটা এসেছে জানি না, যাও ওটা নিয়ে আমাদের টেনশন করার কোনো কারণ নেই। তাহলে এখানে স্যার এটা তো এই বইয়ে নাই তো। হ্যাঁ হ্যাঁ, এখানে নাই ওইভাবে। আচ্ছা, তাহলে স্যার হ্যাঁ বলো। জহুরুল ইসলামের বইটা কেমন, অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং এর? জহুরুল ইসলামের বই আছে, জি স্যার। আছে, কিন্তু ওই কোশ্চেনের মডেল অনুসারে ওইভাবে নাই তো। ওটাও তবে ওনার ওখানে শুধু ডিটেইলসে আলোচনা করা আছে, হ্যাঁ, কিন্তু ওটা এভাবে text কোনো related প্রশ্ন বই। শেয়ার করা নেই। হ্যাঁ, ওটা টেক্সট মতো বইটা তো, এই জন্যই সমস্যা, তাছাড়া কিছু না। বইটা ভালো, বইটা পড়তে পারলে, এই জন্য দুটা বই একসাথে পড়তে পারলে ভালো, কিন্তু আমি তো তোমাদের বলতে পারবো না, সে সাহসও করি না, বলবো স্যার শুধু বই কেনাই। হ্যাঁ, বুঝতে পেরেছো? স্যার শুধু বই কেনাই, এটা বলে বসবা। তাহলে এই জন্য একটা বই এটা করতেছি, কিন্তু ওটা কিনে পড়তে পারলে অনেক উপকার হবে। আর বই কিনতে জি স্যার, আমাদের কলেজ থেকে দেখতে বলছে। বই কিনতে গিয়ে শুধু বললে হবে না যে স্যার কি এটাও কিনতে হবে, এই কথাটা খুবই খারাপ কথা। হ্যাঁ, স্যারে বলুক আর না বলুক, বাজারে যে বইগুলো পাওয়া যাবে আমাকে পড়তে হবে, রিডিং দিতে হবে। তোমার দেখবা যে
একটা বই পড়ে যে জ্ঞান অর্জন করলো, একই বিষয়ে যদি ও আবার 2-3 ধরনের 2-3 রাইটারের বই পড়ে, তাহলে কার মানে ক্লিয়ারেন্সটা বেশি হবে বলো তো? কার ওই সম্পর্কে আইডিয়াটা ভালো হবে কার? যে 2-3টা বই মনে করো পড়বে। ইডিপাসের কেউ শুধু ডক্টর সেন বা রামজি পড়লো, আর কেউ ধরো ধরো দুটাই পড়লো, দুটাই সে, আমি এই কাজটা আমি করতাম বেশি। আমার কাছে যে মানে একটা টেক্সটের যতগুলো বই পাওয়া যেত, সেটা তিলক থেকে শুরু করে তারপর হচ্ছে মানে যত ক্লিপস বই পাওয়া যেত, সবগুলো আমার কাছে আছে। ঠিক আছে, এবং আমি খুব কিনতাম, বিশেষ করে ফ্রেন্ডস বুক কর্নারে বগুড়ার, ও তো জানে যে ও আসলেই আমি বলতাম নতুন কোনো বই থাকলে আমাকে একটু বলবে। আমার কাজ ছিল শুধু বইটা কিনে প্রথম থেকে শেষ পর্যন্ত একবার রিডিং দেওয়া, এর থেকে বেশি কিছু না। সে সামারি হোক, জি ক্রিটিক্যাল স্যার, উনি অ্যানালাইসিস হোক, মনে হয় যেটাই। খুব ভালো করেই চিনে। হ্যাঁ। এই যে গত মাসে আমি আমার ফ্রেন্ড গেছি বই কিনতে, হুম হুম তা ওনার দোকানে আমরা বই কিনতেছি, কেনার পর ওই যে পোয়েটিক্স বইটা আপনি নিতে বলছিলেন না, হুম 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 ওইটা আমরা নিলাম। তো হুম ওটার নাম যে বলছি, বলতে সেকেন্ড ইয়ারে ওটা নিবা, তো হুম তোমরা কি মিলনের স্টুডেন্ট? হুম তখন হুম বললাম হ্যাঁ। হুম হুম তখন বলতেছে ও আচ্ছা। তো আমি কিভাবে জানলেন? বলতেছে না, বই নেওয়ার দেখেই বুঝতে পারছি। হুম হুম। মানে অনেক বললো, আপনার কথা বললো, বই এইটুকুই। রতন ভাইয়ের অনেক দোকানের বই কথা কিনছে, বলতেছে। তো ভালো অনেক, বললাম হ্যাঁ। অনেক বললো। না, এমন হয়েছে যে আমি বলে দিছি যে বইয়ের টাকা আমার কাছ থেকে কখনো চাবে না, তুমি শুধু লিখে রাখবা, যদি আমার কাছে টাকা না থাকে আমি তোমাকে কোনো না কোনো সময় জীবনে শোধ করবো। বুঝতে পারছো হ্যাঁ, পয়েন্টটা? উনি যে বললো যে খুব ভালো হ্যাঁ, মানুষ। যে আমি আমরা বললাম তোমার তো টাকা তাই। মেরে দিব না, এটা একটা ছিল। আর একটা ছিল বগুড়ার চাকরির পরীক্ষার জন্য, একটা হচ্ছে কাজল ব্রাদার্স, আর একটা হচ্ছে নলেজ সেন্টার। এই দুই জায়গাতে আমার ছিল চাকরির বই যত রকম পাওয়া যেত। সে যদি যে কোনো সেট আমার কাছে, মোটামুটি ধরো MP3 থেকে শুরু করে তোমার হচ্ছে MP3, ওরাকল, প্রফেসর, সবগুলো গাইড, রিটেনের, ভাইবার, যত বই থাকতো, চটি বই থেকে শুরু করে সব আমি নিয়ে আসতাম। দিয়ে একবার করে হলো আমি শুধু রিডিং দিতাম। এছাড়া মুখস্থের মধ্যে আমি নাই, জাস্ট পড়া, রিডিং দেওয়া। হ্যাঁ, এইরকম মনে হচ্ছে যেন কোনো একটা বই যদি নতুন থাকে, আমি যদি আমার বাড়িতে যদি না আসে, মনে হয় যেন আমার কোথাও একটা ঘাটতি থেকে গেল, আমি কেন ওইটা পড়লাম না, কেন ওটা জানলাম না। এরকম একটা বিষয় আমার মাথায় এখনো কাজ করে। এখনো কোনো বই না থাকলে আমার ভাল লাগে না। বুঝতে পারছো? হয়তো অনেকে বই কিনতে চায় না, এই যে তোমাদের জন্য আবার আপডেট বই কিনবো, আমি ওকে বলে রাখছি যে আপডেট বার হলে আমাকে বলবো, আমাকে কিনতে হবে। আমি তো না কিনলেও পারি বইগুলো, কিন্তু আমাকে কিনতে হচ্ছে। কিনে মনে হচ্ছে জানো, এইটা যদি আমি না বলতে পারি আমার স্টুডেন্টদের জন্য, কোথাও যেন একটা ঘাটতি বা কোনো একটা দুর্বলতা থেকে যেতে পারে। আমাকে ওই বইটা আবার নতুন করতে হবে, কারণ লেকচার বই প্রত্যেক বছরই আমি কিনি, প্রত্যেক আপডেটই আমাকে কিনতে হয়। এমনকি তোমাদের যে লেকচার গাইড আছে, লেকচারেরও কিন্তু বই পাওয়া যায় তোমাদের। আমি শুধু ফ্রেন্ডসেরই, আমি তো কোনো গাইডই তোমাদের কিনতে বলিনি, বলেছি বলো? আমি কিন্তু কোনো না গাইডই স্যার। কিনতে বলিনি, না কারণ স্যার। গাইডগুলোর প্রশ্নের উত্তর আমার মোটেও পছন্দ না। ঠিক আছে, আমি সেই আগের বার থেকেই, হ্যাঁ, বগুড়াতে যখন আমরা স্যারের ইয়াতে পড়তাম, বিশেষ করে শফিকুল আহমেদ স্যারের নাম সবসময় বলি আমি, ওই স্যারের কাছে যখন পড়তাম, উনি তো একদম সহ্য করতে পারতেন না এই গাইড টাইড দেখলে পারে, মানে ফেলে দিতেন বা ছিঁড়ে ফেলতেন, এরকম আর কি। যেগুলো পড়া মানে তোমার নিজের ক্ষতি করা। বুঝছো, এখানে কিচ্ছু নাই। মানে এখানে তুমি ভালো মার্ক পাবা না, এগুলোতে তোমার ধারণা ক্লিয়ার হবে না, ইত্যাদি ইত্যাদি। কারণ বইগুলোতে খুবই মানে হালকা লেভেলের, বিশেষ করে সেই অফ স্টাডিজের মতো বলা আছে না যে ফ্ল্যাশি থিংস, হ্যাঁ, ওর ভিতরে তেমন কোনো কোটেশন নাই, কোনো ভালো অর্গানাইজেশন নাই, শুধু যা খুশি তাই তুলে দিয়েছে। হ্যাঁ, তো এই জন্য স্যার, আমি ফার্স্ট ইয়ারে শুধু আপনার ভিডিও দেখছি আর মেন বইটা পড়ছি, গাইড কিনে রাখছি কিন্তু হুম পড়ি হুম নাই। হ্যাঁ, গাইড পড়লে তুমি যখন, আমি যে নোটগুলো দিয়েছি এগুলো হয়তো একটু বড় হয় বা একটু ইয়া হয়, কিন্তু একটা কমপ্লিট আইডিয়া থাকে। হ্যাঁ, কিন্তু গাইডগুলোতে শর্ট কেমন জানি আলোচনা শেষ, কোনো জন্য কিছুই পড়লাম না, কিছুই বুঝলাম না, এরকম একটা বিষয়টা আর হতো। হ্যাঁ ভাষাগুলো অনেক কঠিন থাকে, কিছু হ্যাঁ কিছু ওয়ার্ড, কিন্তু হ্যাঁ বই আর আপনার ভিডিওতে অনেক সহজ ভাবে হ্যাঁ, থাকে। এবং একটা জিনিস খেয়াল করো, দেখবা যে আমি এত বই কিনেছি যে মনে হয় যেন শুধু একজন আরেকজনের কপি পেস্ট করা, একজন আরেকজনের কপি পেস্ট করা। বুঝতে পেরেছো? শুধু ডক্টর সেন, ডক্টর রাম, মানে ওদিকে রামজিলাল, তারপরে ওদিকে হচ্ছে তিলক, ওইদিকে হচ্ছে আরো কি সব নাম ছিল, সব দেখে একজন আরেকজনের কপি পেস্ট করা। হ্যাঁ, ধরে ধরে ফেলতাম এগুলো, যে এটা তোমার আরেকজন বই থেকে যেন আমি পড়ে আসলাম, হ্যাঁ হুবহু ওই প্যারাগ্রাফ এই বইয়ে তুলে দিয়েছে। হ্যাঁ, মানে অনার্স লেভেলে যে একটা ভালো বই দরকার, সেই বইগুলো আমরা মেনলি পাই না, জাস্ট কপি পেস্ট করে ছেড়ে দিয়েছে, এরকম আর কি। কিন্তু একটা অর্গানাইজও তো করা যায়, অর্গানাইজটা করা নাই, এরকম আর কি। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, যাও, ওগুলো বলে এখন লাভ নাই। তাই তোমাদেরকে বলতেছি যে প্রয়োজন হলে টাকা পয়সা ব্যয় করতে, মনে করবা যে তুমি মাসে 50,000 টাকা মিনিমাম ইনকাম করবে, এরকম একটা চাকরি করতে চাচ্ছ, তাহলে তোমার যোগ্যতাটা কেমন হওয়া উচিত? বুঝতে পেরেছো? মানে নিজেকে এইভাবে তৈরি করো যাতে তোমাকে তোমার প্রতিষ্ঠানে যেন চাকরি দিতে ভয় না পাও। আমি সবসময় এটা ভাবতাম যে আমি কি আমার প্রতিষ্ঠানে আমাকে চাকরি দিব? যদি আমি মালিক হই, তাহলে আমার মতো লোককে কি আমি চাকরি দিব? যদি আমি আমার প্রতিষ্ঠানে আমাকে চাকরি দিতে না চাই,
তাহলে আমাকে অন্যজন কেমন করে নিয়োগ করবে? তাহলে তো অন্যকে ঠকানো হচ্ছে না, বলো? আমি তো লুকিয়ে চুরিয়ে তার কাছে কাজ করতেছি, কারণ আমার কাছে আমি কখনো ফাঁকি দিতে পারবো না। অতএব আমার প্রতিষ্ঠানে যদি আমি যোগ্য মনে না করি, তাহলে অবশ্যই আমি অন্য প্রতিষ্ঠানেরও যোগ্য হতে পারি না। হুম। তাই এরকম করে ভেবে তোমাকে সর্বোচ্চটা তৈরি করতে হবে। দেখবা যে চাকরি নিয়ে তোমাকে ভাবতে হবে না, এত চাকরির জন্য দৌড়ে বেড়াতে হবে না, এত পরীক্ষা দিতে হবে না, যেটাতে দিবা তোমার সেটাতেই হবে। দুই একটাই যথেষ্ট, এর থেকে বেশি তোমার প্রিপারেশন নেওয়ার দরকার নাই। আমি এটা সবসময় ভাবতাম, দেখতাম বন্ধুরা দৌড়ে বেড়াচ্ছে এদিক ওদিক, মানে বগুড়ায়, হ্যাঁ, এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে, এই কোচিং করতেছে ওই কোচিং করতেছে, কিন্তু আসলে সেই জায়গাতে পড়ে আছে। কারণ কি, যে পরিমাণ যে গভীরতায় পড়া উচিত সেই গভীরতায় না পড়ে হালকা পাতলা করে শুধু জাস্ট পড়াশোনা করছে। এর জন্য দেখা যাচ্ছে যেখানে যাচ্ছে সেখানে ঠেকে যাচ্ছে। হুম। তো এই জন্য কথা হলো যে তুমি যখন 50,000 টাকা দামের একটা চাকরি করতে চাইবা, তখন তোমাকে ইনভেস্টটাও তো সেরকম করতে হবে, তাই না? তুমি মাসে তোমার আয় হবে 50,000 টাকা, এমন একটা বিজনেস শুরু করতে যদি চাও তুমি, তাহলে তোমার কত টাকা ইনভেস্ট করতে হবে বলো তো ওই বিজনেসের জন্য? বলো। লাখ লাখ টাকা। কমপক্ষে 5-7-10 লাখ টাকা তো ইনভেস্ট করতে হবে, যেখানে তুমি মাসে 50,000 টাকা রিটার্ন পেতে চাও, তাই না? লাভ পেতে চাও। তাহলে সেই 10 লাখ টাকা ইনভেস্ট যদি তুমি তোমার এই 4 বছরে তোমার জন্য করো, তুমি লাখ টাকা বেতনের চাকরি করবা। বুঝতে পেরেছ? কিন্তু সেই 10 লাখ টাকা তো তোমাকে একবারে ব্যয় করতে হচ্ছে না। তুমি ধরে নাও যে আমার বই, আমার টিচারদের পিছনে এবং ইন্টারনেট বিল মিলে আমি প্রতি মাসে আমার যেটা খরচ করা লাগে তাই করব। আমার ভালো খাবার না হোক, ভালো পোশাক না হোক, ঈদে পূজাতে আমার ভালো পোশাক দরকার নেই, আমার ভালো ঘুরতে যাওয়ার দরকার নেই। আমি এই 4 বছর কোথাও ঘুরতে যাব না, আমি একদম অসামাজিক হয়ে ঘরের ভিতর থাকবো আর পড়াশোনা করব। এটা করো, দেখবা যে তুমি একসময় ঘুরে বেড়াবা। যখন খুশি যেখানে খুশি সেখানে যাইবা, তোমার ভালো লাগবে। হ্যাঁ, তো এই সময়টা পরিশ্রম করার সুযোগ আছে, করো, জীবনে ভালো জায়গায় পৌঁছাবা। আমার দেখা মতে যারা ভালো পড়াশোনা করেছে, ভালো যোগ্যতা তৈরি করেছে, তারা কখনো কেউ পিছনে পড়ে নেই। হ্যাঁ, এটা আমি কখনো বিশ্বাস করি না যে ভালো পড়াশোনা করে কেউ পিছনে পড়ে আছে। যদি কেউ পড়ে থাকে তাহলে তার পড়াশোনাটা হয়নি, আমি এটা মনে করি। কারণ একজন দক্ষ মানুষ কখনো চাকরির জন্য ছুটবে না। আমি নিজেও কখনো চাকরির জন্য ভাবিনি, সত্যি বলছি, যে আমি কোনো চাকরি করবো, সরকারি চাকরি আমি কখনো ভাবিনি। আমার ইচ্ছা ছিল আমি সারা জীবন পড়াশোনা করবো, তখন আমি পিএইচডি করে যাবো। তাহলে যদি আমি পিএইচডি করি, আমাকে প্রাইমারি স্কুলের টিচিং এ নেবে না কোনো বেসরকারি? বলো তো, এমনি আমাকে একটা চাকরি দিবে। আমার শুধু যোগ্যতা তৈরি করতে হবে, এমনি আমাকে চাকরি দিবে একটা। চাকরি পাবো না মানে আমি? কিন্তু আমরা ওইগুলো না করে চাকরির পিছনে ছুটতে ছুটতে আমাদের দক্ষতায় যোগ্যতায় নষ্ট করে ফেলতেছি। শেষ পর্যন্ত আমরা কোথাও পাচ্ছি না। তার মানে তার পড়াশোনাটাই হয়নি, সে বুঝতেই পারেনি পড়াশোনা তার উদ্দেশ্য কি ছিল। আচ্ছা, অনেক কথা বলে ফেললাম, সরি। ওকে, তো তো দেখো, আমরা আগে প্রথমে একটা প্যাসেজ পড়ে নিই আজকে। হ্যাঁ, যেহেতু আমাদের আইডিয়াগুলো সব আগে ফার্স্ট ইয়ারের সাথে লিঙ্ক আছে, আমরা দুই একটা প্যাসেজ পড়বো, এখানে বেশি সময় আমরা ব্যয় করবো না, বরং তোমাদের উপরে ছেড়ে দিব। প্রথমে আমরা আজকে একটা প্যাসেজ পড়ে এই প্যাসেজটা থেকে একটু সমাধান করব। হ্যাঁ, এটা সলভ করব, কয়েকটা কোশ্চেন আনসার। তো এই প্যাসেজটা তোমরা একটু সবাই নিজ দায়িত্বে পড়ো, স্ক্রিনেই আছে, দেখো ছোট্ট একটা প্যাসেজ, বেশি প্যাসেজ বড় কিন্তু আসে না। দেখো এখানে প্যাসেজটা কিন্তু খুব বড় আসেনি, খুব বড় আসছিল ফার্স্ট ইয়ারে, অবশ্য বড় বড় আসে। দেখো খুবই ছোট একটা প্যাসেজ, হ্যাঁ, বেশি বড় না। তাহলে এই প্যাসেজটা দয়া করে তোমরা একটু সবাই পড়ো। আমি একটু স্ক্রিনটা অফ রাখলাম, দিয়ে যদি জি স্যার। আচ্ছা, তাহলে আমি জাস্ট প্রশ্নগুলো পড়ার আগে একটা প্রশ্ন আমি দিব, যদি এটা বলো, এই প্রশ্ন উত্তরে কি লিখবা তোমরা? এই প্রশ্ন উত্তর কি হবে? নিউক্লিয়ার ওয়ার। স্যার নিউক্লিয়ার ওয়ার। The harmful effect of nuclear war. হ্যাঁ হ্যাঁ, শুধু নিউক্লিয়ার ওয়্যার বললে হবে না, তোমাকে একটা এর কোন জিনিসটা নিয়ে কথা বলা হয়েছে সেটা দিতে হবে কিন্তু, তাই না? তাহলে বলতে পারি কি, The effect of nuclear war. harmful effects of নিউক্লিয়ার ওয়্যার, এইটুকুই। হ্যাঁ, তো যাই হোক, তাহলে বিষয় প্যাসেজটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। দেখো বলছে, প্রথমে বলছে হোয়াট ইজ আ নিউক্লিয়ার ওয়্যার। স্যার, হ্যাঁ বলো। শুধু দ্য ইফেক্ট অফ নিউক্লিয়ার ওয়ার বা এটা বললে হয় না স্যার? এখানে শুধু ইফেক্ট নয়, এখানে তো হার্মফুল ইফেক্টের কথা বলা হয়েছে, টেরিবল ইফেক্টের কথা বলা হয়েছে, ঠিক আছে? শুধু ইফেক্ট বলো না, একটু হার্মফুল ইফেক্টটা বলো।
কারণ শুধু ইফেক্ট পজিটিভ বা নেগেটিভ হতে পারে, তাই না? এখানে কি দুই ধরনের ইফেক্টই বলা হয়েছে? না স্যার, শুধু হার্মফুল দেখানো হয়েছে। হার্মফুল ইফেক্ট, তাই তো? তাই জন্য হার্মফুলটা একটু অ্যাড করবা। একটা লাইন বুঝি নাই। কোন লাইন সেটা? It might be better to be killed in a nuclear war than to survive it. মানে নিউক্লিয়ার ওয়ারে বেঁচে থাকার থেকে বরং মরে যাওয়াই ভালো হবে। কারণ তুমি বেঁচে থাকলে পারে নিউক্লিয়ার ওয়ারের যে ইফেক্টটা তোমার উপরে পড়বে সেটা আরো বেশি যন্ত্রণাদায়ক হবে। এর থেকে ওই যুদ্ধে মরে যাওয়াটাই ভালো বেঁচে থাকার থেকে। ঠিক আছে? জি স্যার, হুম। বুঝতে স্যার আগের লাইনে তো বলা আছে সিক, হাংরি এবং হোমলেস। হ্যাঁ, বলছে যারা সার্ভাইভার হবে, তাই না? বলছে দ্য সার্ভাইভার অফ নিউক্লিয়ার ওয়ার উইল বি সিক, হাংরি অ্যান্ড হোমলেস। কারণ তাদের বাড়িঘর থাকবে না, যেখানে নিউক্লিয়ার ওয়ার হবে সেখানে ফসল হবে না, পুরো অনুর্বর জমি হয়ে যাবে, তার সাথে অসুস্থ তো হবেই। অতএব বেঁচে থাকার থেকে ওই যুদ্ধে মরে যাওয়াটাই ভালো। আর নিউক্লিয়ার ওয়ার্সটাকে বন্ধ করা সম্ভব যদি আমরা সবাই একত্রে মিলে শান্তিতে বসবাস করতে পারি, তাহলে নিউক্লিয়ার ওয়ার বন্ধ করা সম্ভব। তাহলে এখানে নিউক্লিয়ার ওয়ার নিয়ে কথা বলা হয়েছে, বুঝতে পেরেছো? তাহলে এখানে নিউক্লিয়ার ওয়ার কি? ট্রান্সফর্ম দ্য থার্ড, দেখো ট্রান্সফর্ম দ্য থার্ড সেন্টেন্স অফ দ্য প্যাসেজ ইনটু পজিটিভ ডিগ্রি। আমরা ডিগ্রি তো চেঞ্জ শিখেছি, তাই না? আমরা ফার্স্ট ইয়ারে ডিগ্রি চেঞ্জ শিখেছি, তাহলে এটাও ধরো এখানে এসেছে। দেখো এখানে কিন্তু ওই যে সেন্টেন্স ভিত্তিক ট্রান্সফরমেশনও কিন্তু এখানে যদি 5টা কোশ্চেন থাকবে, অতএব এর ভিতরে যে কোনো জিনিস আসতে পারে। ফার্স্ট ইয়ারে যা পড়েছিল তার ভিতরে যে কোনো জিনিস, এটা অ্যান্টোনিম সিনোনিম হতে পারে, ওয়ার্ড মিনিং হতে পারে, সেন্টেন্স স্ট্রাকচার হতে পারে, তাই তো? এই যে তারপরে ট্রান্সফরমেশন হতে পারে, ডিগ্রি হতে পারে, প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম হতে পারে, সিম্পল কমপ্লেক্সে হতে পারে, যে কোনো ধরনের কোশ্চেন আসতে পারে যেগুলো তোমরা ফার্স্ট ইয়ারে পড়ে এসেছো। তারপর হচ্ছে হাউ ডাজ এ নিউক্লিয়ার ওয়ার এফেক্ট হিউম্যান লাইভস, সেটা তো আমরা বললাম যে কিভাবে হিউম্যান লাইভসকে এফেক্ট করে। বলছে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য প্যাসেজ অফ দ্য টেক্সট। এই টেক্সটে তোমার প্যাসেজ সঙ্গে কি বলা হয়েছে? হ্যাঁ, যে টু লিভ ইন পিস টুগেদার অ্যাভয়েডিং ওয়ার, তাই তো? এটা সংক্ষেপ করা হয়েছে, মেবি দ্য মেসেজ অফ দ্য টেক্সট, শেষের টুকু যেটা বলা হয়েছে। কমপ্লিট দ্য সেন্টেন্স, ইফ দেয়ার ওয়াজ অ্যানি নিউক্লিয়ার ওয়ার উইথ আওয়ার কান্ট্রি। দেখো এটা তোমাকে বানাতে হবে, যদি আমাদের দেশে কোনো নিউক্লিয়ার ওয়ার হতো তাহলে কি ঘটনা ঘটতো? পিপল অফ দ্য ইনফ্লিক্টেড এরিয়া উড নট লিড আ নর্মাল লাইফ। তাহলে কি হবে? যে আক্রান্ত এলাকার মানুষজন স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। এই সেন্টেন্সটুকু নিজে বানাতে হয়েছে, মানে কমপ্লিটিং সেন্টেন্স। এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। ইফ দিয়ে দিয়েছে, বাকিটা তোমাকে কমপ্লিট করতে হবে। তো দেখো এখানে 5টা কোশ্চেন, খুবই ইজি বিষয়। এই জন্য পার্ট এতে খুব একটা প্যারা নিতে হবে না। আগামী দিন আমরা গ্রামার রিলেটেড কিছু বিষয় নিয়ে আলোচনা করব, বিশেষ করে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ওই সেন্টেন্সগুলো এবং ক্লজ নিয়ে একটু আলোচনা করব। কারণ কিছু কিছু সেন্টেন্সে দেখো এখানে ক্লজ আছে। এখন প্যাসেজটা না পড়েই তোমরা বলো তো এই প্রশ্ন উত্তরটা কি হবে? বলছে হাউ মেনি ক্লজেস আর দেয়ার ইন দ্য ফার্স্ট সেন্টেন্স অফ দ্য প্যাসেজ। হাউ মেনি ক্লজেস আর দেয়ার ইন দ্য ফার্স্ট সেন্টেন্স অফ দ্য প্যাসেজ। এই প্যাসেজের ফার্স্ট সেন্টেন্স কোনটা? The oldest stories we know are first told as poetry. হ্যাঁ, এইটুকু। তাহলে এখানে কয়টা ক্লজ আছে এবং ক্লজগুলো কি কি? স্যার দুইটা আছে। দুটা? স্যার দুইটা। সিম্পল সেন্টেন্স? একটা না স্যার। না স্যার, ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট ক্লজ এবং তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজগুলো ক্লজ। আলাদা করো, ক্লজ দুটো আলাদা করো। ক্লজ দুটো আলাদা করো। The oldest stories were first told as স্যার এটা ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তাহলে দ্য স্টোরিজ ওয়্যার হচ্ছে টোল্ড we know। ফার্স্ট অ্যাজ, এটা হচ্ছে কি আমাদের প্রিন্সিপাল ক্লজ, তাই তো? প্রিন্সিপাল ক্লজ বা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর উই নো এটা হচ্ছে কি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, রিলেটিভ ক্লজ। এখানে একটা রিলেটিভ প্রোনাউন উজ্জ আছে, তাই না? এখানে একটা রিলেটিভ প্রোনাউন উজ্জ আছে যে দ্য ওল্ড স্টোরিজ হুইচ উই নো ওয়্যার ফার্স্ট টোল্ড অ্যাজ পোয়েট্রি। দেখো ওই যে ফার্স্ট ইয়ারে পড়ে এসেছিলাম বিধায় ক্লজগুলো যেহেতু আমাদের জানা আছে, আমরা সহজে কিন্তু এগুলো ধরতে পারছি। তাহলে এখানে সেটাই বলা আছে। দেখো কয়টা ক্লজ আছে, বলছে দেয়ার আর 2 clauses in the first sentence। প্রথমটা হচ্ছে দেখো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ইজ দ্য দেখো ওল্ডেস্ট স্টোরিজ ওয়্যার ফার্স্ট টোল্ড অ্যাজ পোয়েট্রি অ্যান্ড দ্য ডিপেন্ডেন্ট ইজ উই নো। এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। হ্যাঁ, কেউ যদি প্রিন্সিপাল ক্লজ বলে এবং সাবঅর্ডিনেট ক্লজ বলে তাও কিন্তু হবে এখানে। হ্যাঁ, এটা যে কোনো ভাবেই ওটা হতে পারে। দেখো এই যে কেউ যেন প্রশ্ন করেছিল ব্ল্যাঙ্ক ভার্স কি, এখানে কিন্তু এসে গেছে। দেখো ব্ল্যাঙ্ক ভার্স কি, দেখো ব্ল্যাঙ্ক ভার্স কি? ব্ল্যাঙ্ক ভার্স ইজ আনরাইমিং ভার্স রিটেন অলমোস্ট অলওয়েজ ইন আয়াম্বিক পেন্টামিটার। এখানে আয়াম্বিক পেন্টামিটার অ্যাড করেছে, এটা আসলে ভুল। এখানে অবশ্য এইখানে হয়তো সেটা বলতে পারে,
কিন্তু আয়াম্বিক পেন্টামিটারে না, এর কোনো নির্দিষ্ট রাইমই থাকে না, বুঝতে পেরেছো? ওকে, এই যে বলছে ব্ল্যাঙ্ক ভার্স হ্যাজ আ রাইম বাট ইট ডাজ নট রাইম। আচ্ছা, তাহলে এবার বলছে কি হোয়াট ইজ পোয়েট্রি? পোয়েট্রি ইজ আ মেট্রিক্যাল কম্পোজিশন। সহজ, এখানে সেইভাবেই দেওয়া আছে প্যাসেজগুলো। বলছে হোয়াট ইজ স্টোরি পোয়েম? হাউ মেনি টাইপস অফ স্টোরি পোয়েম আর মেনশন ইন দ্য প্যাসেজ? তাহলে স্টোরি পোয়েম আছে। এবার তোমাদের বলি, আগেও যেটা শিখিয়েছিলাম যে আগে আমরা প্যাসেজ পড়বো না, আগে কি পড়বো আমরা? আগে কোশ্চেনগুলো পড়ে নিয়ে তারপরে আমি প্যাসেজ পড়া শুরু করব। তখন আমি বুঝতে পারবো যে কোন কোশ্চেনের আনসারটা কোন জায়গায় আছে, এটাকে আমি একটু ইন্ডিকেট করে রাখবো, তারপরে আমরা এই কাজ করব। দেখো এবার সেকেন্ড ইয়ারে একটা ঘটনা ঘটছে, একটা মেয়ে আমাদের এখানে পড়ে, বেচারাকে এক্সপেল করছে, ঠিক আছে? সে পরে তো কল দিয়েছে, স্যার এক্সপেলটা কেন করছে? সে আগের 2টা প্রশ্ন, মানে আগের পরীক্ষা হয়ে গেছে, সে প্রশ্নগুলো বাড়িতে না লিখে এসে সে ফাইলে রেখে আসছে, বুঝতে পারছো? সে ফাইলেই নিয়েই পরীক্ষার হলে চলে গেছে, দিয়ে কোনো এক ম্যাডাম ধরে তাকে এক্সপেল করে দিয়েছে। এটা কি ঠিক হলো বলো তো? স্যার এইটুকুর জন্য এক্সপেল করে? ওনারা তো নিয়া রাইখা দেয়। না, এক্সপেল করে দিয়েছে তাকে, মানে এটা খুবই নিষ্ঠুর হয়েছে, এটা খুবই বাজে হয়েছে যে সে তো আমাদের প্রশ্ন নিয়ে গেছে, সে তো মোবাইল নিয়ে আসছিল, বলছে যে কে কে মোবাইল নিয়ে আসছে, হয়তো একজন আনছে, নিয়ে ম্যাডামের কাছে দিয়ে দিছে, জমা নিয়ে নিছে স্যার বা ম্যাডাম, হ্যাঁ, এটা এরকম। জমা এটা নিয়েছে। তো স্বাভাবিক বিষয়। আমরা তো পরীক্ষা হলে ডিউটি দিই, আমরা তো প্রশ্ন তো পরীক্ষা স্যার নিচ্ছি। বলে থাকতেই যায়, হ্যাঁ, প্রশ্ন মাঝে মাঝে চলে যেতেই পারে ভুল করে, কিন্তু অনেকের তার তো বলে বলে থাকতেই পারে। একদম এক্সেল করে দেওয়া, একটা পুরো একটা লাইফ 1 বছর মিস করে দেওয়া, এটা একদম খুবই নিষ্ঠুর হয়েছে। জানি না সে কোন ম্যাডাম। এটা আমারই শুনে খারাপ লাগছে যে আমরা তো এটা কখনো করি না। হ্যাঁ, সেটা এক্সপেল না করে তাকে একটু আধা ঘন্টা বসিয়ে রাখা বা ইয়া করা যেতে পারতো, বা যেহেতু প্রশ্ন নেক্সট এটা থেকে কোন হয়েছে স্যার? হ্যাঁ, এটা আমি জানি না, আমি তো স্যার হ্যাঁ আমাদের সাথে অর্থনীতি বিভাগের একটা মেয়ে বসছিল স্যার, ও তো একটা শীট নিয়ে গেছিল, যে ওই যে ওদের একটা সূত্রের শীট, হ্যাঁ, ওইটা ওনারা অ্যালাউ করছে যে এটা নাকি নেওয়া যায়, না এটা তো তাহলে ওটা একটা করে দিব। না এটা তো অ্যালাউবেল না। তোমার একমাত্র অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড বাদে আর তোমার কোনো কিছুই অ্যালাউবেল না, সে সূত্রের হোক আর যাই হোক। অর্থনীতি বিভাগের ওই মেয়েটার অ্যালাউ করছিল স্যার, ওইটা নাকি ওদের নাকি নেওয়া যায়, এটা বলছিল, না তো অ্যালাউ করছে। সূত্র নিয়ে গেলে তো হলো না, সূত্র নিয়ে গেলে হলো বলো? আচ্ছা যাও, হ্যাঁ, ওইটা ঠিক ছিল। এটা ইয়া হতে পারে, তোমার যে গ্রাফ পেপার হতে পারে সেগুলো হয়তো অ্যালাউবেল, গ্রাফ পেপার লাগে ওদের, সেটা নিয়ে যাওয়া যায়। আমরা তো পরীক্ষা নিচ্ছি, আমরা তো নিই, কিন্তু শুনে আমার খুব খারাপ লাগছে। তো এই জন্য তোমরা কেউ করবে না, কারণ কপালের ব্যাপার, কার কোথায় কোন কপালে কোন টিচার পড়ে যায়, বুঝো না? একজনের ইত্যা তো আর একজনে বললে হবে না, যার যে যার মতো আর জি কি। স্যার, হ্যাঁ, মানে আমাদের রুমে এমনও হয়েছে যে হিস্ট্রি ডিপার্টমেন্ট ফুল নকল করছে, ফার্স্ট বেঞ্চে সে। না আছে আছে, আসলে কিছু করার নেই। আমরাও টিচারেরা অনেক সময় বিপদে পড়ে এই কাজগুলো করি, এলাও হয়ে যায়, কারণ কি মানে কি বলবো, অনেক ঘটনা ঘটে গেছে, তো ঘটনার প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে টিচারেরাও রিস্ক নিতে চায় না, যে একজনকে ইয়া করে শেষে আবার বিপদ বাড়াতে চায় না, এরকম ঘটে। তো যাক, ওগুলো নিয়ে কথা বলার দরকার নেই। তো এখন একটু কোশ্চেনগুলো আমরা একটু আগে দেখে নিই। বলছে হাউ মেনি, এটা তো পড়লামই, হোয়াট ইজ পোয়েট্রি, হোয়াট ইজ ব্ল্যাঙ্ক ভার্স, what is story poem, how many types of story poems are mentioned in the passage, what do you mean by the phrase deeds of brave heroes? তাহলে deed of brave heroes, এই ফ্রেজটার মিনিং কি? এটা নিচের দিকে না তাকিয়ে বলো তো, deeds মানে কি? deeds মানে কি? deeds of brave heroes, deed মানে কি? কাজ বা কর্ম, তাই তো? ব্রেভ হিরোজ মানে সাহসী যারা হিরো, তাদের কাজ। এই ফ্রেজটা মানেটা কি সেটাই জানতে চাওয়া হয়েছে। তো এটা তো মানে বুঝছে যে অ্যাকশন ট্যাকশন কিছু একটা হবে নাকি? দ্য ফ্রেজ রেফার্স টু দ্য হিরোইক অ্যাকশনস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লাইফস্টাইল অফ আউটস্ট্যান্ডিং হিরোজ। তাহলে যারা আউটস্ট্যান্ডিং হিরো তাদের লাইফস্টাইল বা তাদের হিরোইক অ্যাকশনকে এখানে মেইনলি বোঝানো হয়েছে। তাহলে এখন প্যাসেজটা তোমরা একটু পড়ো। তো আমি তোমাদের মেইনলি এই প্যাসেজগুলো আমি আর সামনের দিন পড়াবো না, এটা পড়িয়ে আমি সময় নষ্ট করতে চাই না, কারণ আমি কারোটে পড়াই না, আমি জাস্ট কিছু গ্রামাটিক্যাল আইটেম নিয়ে কথা বলবো এবং পুরো প্যাসেজটা তোমাদের উপর ছেড়ে দিব। তোমরা সবাই বাসায় পড়বা, পড়ার পর যদি কোনো প্যাসেজ না বুঝো আমি শুধু সেটা পড়াই দিব, ঠিক আছে? আগামী কালকে শুধু আমরা ক্লজ ফ্রেজ এগুলো নিয়ে একটু কথা বলবো, করার পর আমরা পার্ট বিতে চলে যাব, কারণ পার্ট এর যে রাইটিং 1 সেটাও তোমার পড়ানোর কিছু নাই, ঠিক আছে? সেগুলো আমি ওই ফার্স্ট ইয়ারের শিটগুলো তোমাদের কাছে আছে তো, যারা পড়েছিলাম ফার্স্ট ইয়ারের শিটগুলো, জি স্যার ওই আছে, লেখা ফার্স্ট আছে। ইয়ারের শিটটাই আমি আবার দিয়ে দিব এবং সেখান থেকে কিছু ধারাবাহিকভাবে আলোচনা করে দিব, সেগুলো নিয়ে আমরা একটু পড়বো। বা ফার্স্ট ইয়ারের শীট আজকে দিয়ে দিয়েন। হ্যাঁ, ফার্স্ট ইয়ারের যে শিটগুলো সেটাই দিয়ে দিব, ফার্স্ট ইয়ারের রেকর্ড ক্লাসগুলো দিয়ে দিব, কারণ একটু মিউট রাখো।
মিউট স্যার সেটা হলেই ভালো হয়, আমরা ফার্স্ট ইয়ারে অনেকে গ্রামারের আইটেম মিস করছি। না, গ্রামারটুকু আমি তো পড়াই দিব, গ্রামারের গুলো গ্রামার পড়াই দিব। গুলো হ্যাঁ, কিন্তু যেগুলো তোমাদের ফার্স্ট ইয়ারের রাইটিং স্কিলস এর যে ব্যাপারগুলো ছিল সেগুলো তো তোমরা আশা করি সবাই জানো, তাই না? দিয়ে আমি কোশ্চেন গুলো দিয়ে দিব, বা এবং রেকর্ড ক্লাসগুলো দিয়ে দিব ফার্স্ট ইয়ারের, ওইগুলো তোমরা পড়ে নিবা টপিক ভিত্তিক। তারপরে যদি কোনোটা না বোঝো সেটা নিয়ে আমি একটা ক্লাস নিব, কারণ এই জায়গা থেকে আমি একটু সময় বাঁচাই, ঠিক আছে? কারণ সেকেন্ড ইয়ারের হিস্ট্রি বা অন্য জায়গাতে অনেক পড়া থাকে, ওইগুলো এই জায়গাগুলোতে আমি সময় নষ্ট না করে ওইগুলোতে একটু দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, তা না হলে সময় মেনটেন করা একটু কঠিন হয়ে যায়। হুম। কারণ কমপক্ষে আমাদের 2 মাস আগে শেষ করে একটা রিভিশনে যেতে হবে। হ্যাঁ, এই জন্য ফার্স্ট ইয়ারে আমরা যথেষ্ট সময় পেয়েছিলাম তোমার আগস্টের আন্দোলনের কারণে, নাকি? তাহলে অত সময় আমরা জি পাইতাম না। স্যার। হ্যাঁ, একটু সময় ভালো পেয়েছিলাম। আচ্ছা, এবারে এই প্যাসেজটা তোমরা পড়ে ফেলো। জাস্ট 5 থেকে 7 মিনিট সময় দিলাম, সবাই পড়ো। স্যার আমার শেষ তো, ওই যে লাস্টেরটা না একটু করে বুঝি নাই। আচ্ছা, ঠিক আছে, বুঝি আমি নাই না। বুঝাই দিব। হ্যাঁ, আগে শেষ করি আমরা সবাই, ঠিক আছে? আমি বুঝাই দিব, টেনশন নেওয়ার কিছু নাই। আচ্ছা স্যার। তাদের হয়ে যাবা, হাত তুলবা। চলো, অন্ধকার। আমাকে নাম চেঞ্জ করতে বলছে, হ্যাঁ। আর ও বলে কি যে 7 দিন হয়নি, তারপরে আমি যে একটা কথা বলি, কিছু মনে করো না, তোমার এই নামটা চেঞ্জ করতে ভালো হয়, গ্রুপে অ্যাড দেবো তো। ও কিন্তু একটা মেয়ে, হোয়াটসঅ্যাপে নাম আছে সোমাইয়া। আচ্ছা, হলো। আচ্ছা, সবার হয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমি একটা কোশ্চেন বলি, বই থেকে না, কোশ্চেন আনসারটা একটু দিবা সবাই। এই বেলাটের সংজ্ঞাটা একটু বোঝাই দিলে ভালো হতো, বেলাট। সংখ্যাটা তো খুব ইজি দেওয়া আর দেওয়া শুধু দেওয়া আছে, ইজিলি দেওয়া আছে, খুব ইজি। বীরগাথা। না, ওটা ঠিক আছে, সংখ্যাটা কিন্তু ইজি দেওয়া আছে। বলো তো, তুমি বলো সংখ্যাটা কি? স্যার, স্টোরি পোয়েমস উইথ শর্ট বার্স হ্যাঁ, and often with exciting stories are called ballad. হ্যাঁ, তাহলে এটুকু কি বুঝলা না বলো তো? আর কি সংক্ষিপ্ত ছন্দটা কি? সংক্ষিপ্ত হ্যাঁ, যে শর্ট যে বার্স। যে স্টোরি পয়েম গুলো শর্ট সেগুলো বলা হয় ব্যালাড, আর যে স্টোরি পয়েম গুলো লং সেগুলো বলা হয় এপিক। এই তো পার্থক্য। মানে যে গল্প আছে, কবিতার ভিতরে গল্প আছে কিন্তু কবিতাগুলো ছোট, সেগুলোকে বলা হয় ব্যালেডস, তাই তো? ছোট গল্প।
আর যেগুলো লং পয়েম এবং লং স্টোরি সেগুলোকে বলা হয় এপিক। কথা বুঝতে পেরেছো? স্যার একটা উদাহরণ দেন তাহলে বুঝতে পারবে ভালো। তুমি উদাহরণ কেমন, তুমি তো জানোই না সেই গল্পটা, তো তুমি কি এরকম কবিতা কখনো পড়ছো? না স্যার। তুমি তো ব্যালেট পড়োনি, তো তুমি না কেমন স্যার, করে আমরা তো বুঝবা? ইপিক করছি। হ্যাঁ, তো তোমরা এপিক তো আমাদের পড়োনি। ইন্টারে একটা প্যাসেজ ছিল, ওয়াটার কি জানি, ওইখানে একটা ব্যালেট ছিল, খেয়াল নাই। তোমরা কোনো ব্যালেডই পড়োনি, তোমরা কোনো এপিকও পড়োনি, তো আমি কোনটার উদাহরণ দিব বলো? অতএব কথাটা বুঝে রাখো যে যদি কবিতাটা ছোট হয় এবং সেখানে গল্প থাকে তাহলে সেটা হবে ব্যালেড, আর যদি অনেক লম্বা হয় নভেলের মতো, সেইগুলো যদি লম্বা কবিতা হয়, ঠিক আছে, তো কয়েক হাজার লাইন, 30-40 হাজার লাইন, সেগুলো হবে এপিক। আমরা পড়বো আর কি, এই থার্ড ইয়ারে একটা পড়বো এপিক আমরা মেনলি, ঠিক আছে? তখন বুঝতে পারবা। স্যার কত লাইনের ব্যাপার? বলো। স্যার থার্ড ইয়ারের যে ইপিকটা ওটা কত লাইনের? থার্ড ইয়ারে না, তুমি সেকেন্ড ইয়ারেরই পড়বা। ডন জোয়ান, ক্যান্টো ঠিক ওয়ান। আছে তো? ক্যান্টো 1 আছে, এর অনেকগুলো ক্যান্টো আছে, এক ক্যান্টোতেই কয়েক হাজার লাইন, ঠিক আছে, 500-700 করে লাইন আছে। অতএব ওইগুলো অত ইন্টারেস্ট নিয়ে ভাবার দরকার নেই, তুমি পড়বা যখন তখন এমনি বুঝতে পারবা। নাকি তোমাকে এখন আমাকে ব্যালেট পড়ে যে ইয়ে করতে হবে, জানাতে হবে যে এরকম বোঝায় লং আর এরকম বোঝায় শর্ট? বলো, নাকি বোঝোনি এখনো? বোঝোনি? স্যার মহাকাব্যের গীতি কবিতা এটাই বোঝাই, তাই না? আবার বাংলায় যাচ্ছ কেন? তোমাকে বাংলায় সংজ্ঞা দিতে পারবে? তুমি কি মহাকাব্য আর গীতে কবিতা সম্পর্কে জানো? সেই রাইস মানে স্যার চাল, আর চাল মানে স্যার রাইস, এটা দিয়ে কি একজনকে বোঝানো সম্ভব? বলো। না তাহলে ওসব কথা না, কথা তোমাকে তো বলাই হলো, সিম্পল কথাটা দেখো কি জটিল করে বুঝতেছে সবাই। স্যার, বুঝছি। কি বুঝছো বলো? স্যার এখানে জাস্ট মনে রাখতে হবে শর্ট ভার্স আর এক্সাইটিং স্টোরি থাকবে, এই জাস্ট এই। হ্যাঁ, যে এই সিম্পল কথাটা নিয়ে তোমরা এখন প্যাচ লাগাই ফেলছো, শর্ট কবিতা কতটুকু শর্ট, সে শর্ট কতটুকু তুমি কেমন করে বুঝবা? তোমাকে একটা ব্যালেড পড়তে হবে, তো তোমরা সেকেন্ড ইয়ারে পড়বে একটা ব্যালেড, রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার, জি স্যার। এসটি কোল্ডিজের। এত টেনশন নিচ্ছ কেন? তুমি শুধু এইটুকু বোঝো, আগে আগে পড়বা, পরে যখন বলবে এটা হচ্ছে ব্যালাড, এটা হচ্ছে এপিক, তখন বুঝবা। এত তোমরা যদি আগেই ইয়া করে থাকো তাহলে সমস্যা। আমি তো বললাম যে অনেক কিছু আছে যেগুলো এখন বুঝবা না, পরে পড়তে পড়তে বুঝে যাবা। শুধু এইটুকু মনে রাখো যে শর্ট পয়েম উইথ স্টোরি হচ্ছে ব্যালেড, আর লং পয়েম উইথ স্টোরি হচ্ছে এপিক। ওইটারই একটা পার্ট মানে ইন্টারমিডিয়েটে ছিল, যে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, ব্যালাড। হুম হুম হুম, তোমরা এই যে পড়বা ওটা, ঠিক আছে? নাকি কি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। না এখনো বুঝো? জি স্যার। তা যদি এখন প্রশ্ন করা হয়, এরকম একটা প্রশ্ন, মিউট রাখো। কার এটা? ওরে বাবা, কার সমস্যা? নেটওয়ার্ক মাইক্রোফোনের খুবই সাউন্ড হয়। এরা যে প্রথমেই এমএসটি সামথিং। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আমি তাহলে একটা প্রশ্ন এখন দিব, তোমরা একটু এটার উত্তর করবা। এটা ফুল করলাম। আচ্ছা, ভার্গিল। হ্যাঁ, তাহলে এটার যদি প্রশ্ন থাকে তাহলে কি দিবা? এটা নাম চেয়েছে শুধু, তাই তো? ভার্গিল। রোমান পয়েন্ট ভার্গিল। রোমান পয়েন্ট ভার্জিল। হ্যাঁ, তাহলে কি দিব? রোমান পয়েট। স্যার, রোমান পোয়েট ভার্জিন। রাইট লোকটা। আচ্ছা,
তারপরে স্যার হোয়াট না হু? হ্যাঁ বলো। হু হবে স্যার মেবি। বুঝি নাই। হোয়াট দি রাইটার না স্যার, হু ইজ দি রাইটার? হ্যাঁ হু 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 হ্যাঁ। এবার যদি একটা প্রশ্ন করা হয়, এটা যদি থাকে কি লিখবা? ধরো প্যাসেজটা দিলাম, সামনে খোঁজো, আগে কোশ্চেনটা দেখে নাও যে হোয়াট পয়েন্ট। স্যার রাইম ডাজ নট রেগুলার অল টাইম। না ওটা বললে তো হবে না, ওটা বললে হবে না, তোমাকে কোশ্চেনের সাথে মিলিয়ে উত্তরটা বলতে হবে। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ব্ল্যাঙ্ক ভার্স। স্যার প্রশ্নটা এখানে যে স্যার কোশ্চেনটা একটু আবার দেখি। এই যে Sir, poetry piece is written in blank verse. This would be dull. কত জটিল করে ভাবার কোনো দরকার নেই, জাস্ট সিম্পলি ভাবো। হ্যাঁ ওটা ঠিক আছে, তোর উত্তর ঠিক আছে, কিন্তু আরেকটু স্যার। সিম্পলি ভাবো, সিম্পলি চিন্তা করো। ব্ল্যাঙ্ক ভার্স পোয়েট্রি। A poem which does not have rhythm. হ্যাঁ রাইম বা রিদম, হ্যাঁ এইটা একটু বলবো, সহজ করে বলবো, একটা ক্লজ ইউজ করে বলো, তাহলে কি বলতে পারি? দা পোয়েম Poem which ডাজ does হ্যাভ এ রাইম, তাই তো? হ্যাঁ রাইম ইজ ডাল। এই যে তুমি একটা ক্লজ ইউজ করে তুমি প্যাসেজ থেকে উত্তরটা পেয়েছো, কিন্তু নিজের মতো করে সাজিয়ে বলবা, ওখানে যা আছে সরাসরি তুললে পারে উত্তর হবে। জায়গায় কি অর রিদম দেওয়া যাবে? হ্যাঁ রাইম বা Have রিদম not দিবা, সমস্যা নেই। rhythm. হ্যাঁ এই যে রাইম, হ্যাঁ হ্যাজ এ রিদম বাট ডাজ নট রাইম, মানে মূল কথা হলো যার রাইম নেই, ঠিক আছে তো? হ্যাঁ সেটাই। এবার এই যে বলছে দ্য রাইম ডাজ নট হ্যাভ আ রেগুলার, তাই তো? মানে রাইম থাকবে না, এটাই বললেই হয়ে গেল। এত রিদম আছে কিন্তু রাইম নাই। হ্যাঁ রাইম থাকবে না, ঠিক আছে তো? রিদম থাকলেও রাইম নেই, এইগুলো তখন শুনতে ডাল লাগে। মূল কথা হলো রাইম নাই, এটা বলবা, বা রেগুলার মিটার নাই। এই ব্ল্যাঙ্ক ভার্স ট্যাঙ্ক ভার্স ওগুলো তো পরের বিষয়। হ্যাঁ বলছে দ্য পোয়েম, তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, আমরা এইভাবে যদি উত্তরটা আরো একটু বাড়াতে চাই এটুকু লিখলে চলবে, কিন্তু অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ দ্য পোয়েম হুইচ ডাজ নট হ্যাভ আ রাইম ইজ ডাল। এই যে সেন্টেন্স স্ট্রাকচারটা নিজে থেকে পারতে হবে, শুধু কপি পেস্ট করলে উত্তর ভুল হবে। কিন্তু ওই যে প্রথমে যে বললা যে ডাজ নট রাইম, এই কথা বললে কিন্তু হবে না, তোমাকে ওটা গুছিয়ে বলতে হবে যে দ্য পোয়েম হুইচ ডাজ নট রাইম, তাই না, ইজ ডাল। এই যে ক্লজ ফ্রেজ এইগুলোকে তৈরি করতে পারতে হবে। তাই এটা নিয়ে আমরা আগামী দিন একটু আলোচনা করব, যাতে বিষয়গুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা তো দেখো প্যাসেজগুলো কিন্তু খুব জটিল না, এক এক দিনে তোমরা ব্ল্যাঙ্ক ভার্স এন্ড ডাল এই দুইটা কি সেম? বলো বলো। ব্ল্যাঙ্ক ভার্স এন্ড ডাল দুইটা কি সেম? না ডাল আর ব্ল্যাঙ্ক ভার্স কি এক জিনিস? ব্ল্যাঙ্ক ভার্স হচ্ছে যার কোনো রাইম নেই, আর ডাল মানে হচ্ছে যেটা হচ্ছে নিরস, ভালো লাগে না। তাহলে স্যার প্রশ্ন তো ছিল ডাল নিয়ে, আপনি প্রশ্ন করছিলেন ডাল নিয়ে, আর উত্তর ব্ল্যাঙ্ক ভার্সের ওইখান থেকে নিছেন। স্যার ডাল নিয়ে প্রশ্ন করে নাই, মানে বলছে যে পোয়েমে, মানে পোয়েমটা কেন ডাল লাগে এইটা। একটা স্যার মেনশন করে দিছিল যে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, খেয়াল করো। না ও বলতে চেয়েছে স্যার প্রথমে আছে ডাল আর আপনি উত্তরটা নিলেন ব্ল্যাঙ্ক ভার্স থেকে, কেন হলো? তোমার উত্তর কি হ্যাঁ, সবসময় স্যার, আগেই এটাই। থাকবে? উত্তর কি সবসময় আগেই থাকবে? বলো। না স্যার, আপনি তো বললেন ব্ল্যাঙ্ক ভার্স আর ডাল দুইটা আলাদা বিষয়, ওহো দুইটা দুই ধরনের কবিতা। মানে যেটা ব্ল্যাঙ্ক ভার্স ওইটা শুনতে ডাল লাগে এইটা। সিম্পলি বোঝো না ব্ল্যাঙ্ক বাবা। ভার্স যেগুলো সেগুলো শুনতে ব্ল্যাঙ্ক ডাল ভার্স লাগে। মানেই যার রাইম নাই, আর যার রাইম নাই সেই ডাল, নাকি? কথা বোঝোনি আমার? স্যার বুঝছি। জি স্যার, এখন বুঝছি। মনে করলাম আমি ভাবছি যে দুইটা দুই ধরনের কবিতা, হি ইজ পোর, হয়তো কোনো সূক্ষ্ম পার্থক্য আছে। হি ইজ পোর। না সূক্ষ্ম পার্থক্য কি আছে? এটা তো ডাল, তুমি বলছো ইকুয়াল, ইকুয়াল হয় কোনদিন? ব্ল্যাঙ্ক ভার্স আর ডাল কি ইকুয়াল ওয়ার্ড? বলো তো, ওটা কি ইকুয়াল ওয়ার্ড? না স্যার। আমি কি ডালের না, বিপরীতে স্যার। ব্ল্যাঙ্ক ভার্স বলতে পারি? ডাল হচ্ছে নিরস, যেটা ভালো লাগে না, আর ব্ল্যাঙ্ক ভার্স হচ্ছে যার কোনো রাইম নেই। তাহলে বলা হচ্ছে যে কবিতার কোনো রাইম নেই তাকে ডাল লাগে। তাহলে তুমি বলতেছো স্যার ব্ল্যাঙ্ক ভার্স আর ডাল কি ইকুয়াল? এই দুটা কি এক? বলো।
না স্যার এক তাহলে না। ব্ল্যাঙ্ক ভার্স এক জিনিস যেটা রাইমের সাথে রিলেটেড, আর ডাল হচ্ছে যে জিনিসটা আমাদের কাছে ভালো লাগে না। এখন কেন ভালো লাগে না এই জায়গায়, এখন আমি বললাম যে এই ভাতটা আমার ভালো লাগে না, কারণ কি এই ভাতের কোনো রাইম নাই, তাই হবে কি বলো? না স্যার, বা স্বাদ নাই তোমার সেই জন্য। তোমার কথাবার্তা আমার ভাল লাগে না, কারণ কি স্যার তোমার কোনো রাইম নাই কথাবার্তার, এরকমটা কি আসলে? বললামই তো, এই প্যাসেজের খাতিরে তোমাকে কোন কবিতাগুলোকে ডাল বলা হচ্ছে, যে কবিতাতে কোনো রাইম বা রিদম নাই। তুমি তো একটা লাইন থেকে বুঝতেছো কেন? পুরো আগে পিছে পুরো 3-4টা লাইন মিলেই তো এই কথাটা বলা হয়েছে, পুরো উত্তরটা তো এইখান পর্যন্ত, এই পর্যন্ত মিলে। হ্যাঁ স্যার বুঝছি এখন হ্যাঁ, যে এখন বুঝছি। পোয়েট্রি হুইচ ইজ রিটেন ইন আ মিটার অর রাইম ইজ নন ভার্স, তাহলে যে কবিতাগুলো মিটারে বা রাইমে লেখা সেগুলোকে ভার্স বলা হয়। বাট দ্য রাইম ডাজ নট হ্যাভ টু বি রেগুলার অল দ্য টাইম, কিন্তু সবসময় যে রাইম থাকতেই হবে তা কোনো ব্যাপার না। দিস উড বি ডাল, এটা ডাল হবে। কোনটা ডাল হবে? যার কোনো রেগুলার রাইম নাই। বলছে ব্ল্যাঙ্ক ভার্স হ্যাজ আ রাইম বাট ইট ডাজ নট রাইম। দেখো রিদম, ব্ল্যাঙ্ক ভার্সের রিদম আছে কিন্তু এর কোনো রাইম নাই, তার মানে এই ডালটা কোনটা হবে বলো? যার রিদম আছে ব্ল্যাঙ্ক কিন্তু ভার্সটা। রেগুলার না। ব্ল্যাঙ্ক ভার্স। হ্যাঁ, তাহলে ব্ল্যাঙ্ক ভার্সটাই। অতএব ব্ল্যাঙ্ক ভার্সটা কি? যার কোনো রাইম নাই। তাহলে সরাসরি একবারে বলে দিলাম যে কবিতাগুলোর কোনো রাইম নাই সেগুলোই ডাল। এত জটিল করে বুঝবা না, সিম্পলি বোঝো। হ্যাঁ, সিম্পলি। হ্যাঁ, তো যে উদাহরণটা বলতে চেয়েছিলাম আমি, যে হি ইজ পোর, হি হ্যাজ নো মানি অ্যান্ড ওয়েলথ। এখন যদি বলা হয় যে হু ইজ পোর, হু ইজ পোর, আমি কাকে বলবো? স্যার কি হ্যাঁ, মানে কি, যে মানে একটা ম্যান বলি মনে করো, যেটা দ্য পারসন হু হ্যাজ নো মানি অ্যান্ড হ্যাঁ, ওয়েলথ। তাহলে এভাবে বলতে হবে যে আ ম্যান, তাই তো, হু হ্যাজ নো মানি অ্যান্ড ওয়েলথ ইজ Wait, পোর। poor. হ্যাঁ, তাহলে পোর আর ওয়েলথ কি এক জিনিস? না স্যার। না। না স্যার। এরকম একটা জিনিস, একটা ক্যারেক্টারিস্টিক না থাকাটা বা একটা ফিচারের কারণে এই ঘটনাটা, এইটা তোমাকে বলতে হবে। হ্যাঁ, আর উত্তরগুলো শুধুমাত্র একটা সেন্টেন্সের সাথে হবে, স্যার ওই সেন্টেন্সের সাথে একটা মিল আছে তাই উত্তরটা ওখান থেকে হবে তা না। তোমাকে কয়েকটা সেন্টেন্স পরেও একটা সেন্স ডেভেলপ করতে হতে পারে। সেই 9-10 এসএসসির মতো সেই ছোটবেলাকার কথা মনে করলে হবে না, যে সেন্টেন্সে মিল দেখেছি সেই সেন্টেন্সটা হুবহু তুলে দিয়ে আসছি, এখানেই উত্তরটা নিশ্চয়ই আছে। হ্যাঁ, এইখানেই তোমাকে কাজটা করতে হবে যে তুমি কতটুকু এক্সপার্টলি, তাই তো, তুমি এই কাজটা করতে পারতেছো, যে একটা সেন্টেন্স নিজের মতো করে লিখতে পারতেছো। এটাই আমরা পরীক্ষার সময় মেইনলি দেখবো। দেখো প্যাসেজ ছোট, উত্তরও সহজ, কিন্তু তুমি কতটুকু সুন্দর করে উপস্থাপন করতে পারছো তার উপরে কিন্তু তোমার মার্ক হবে। সহজ দেখেই একদম নেচে গিয়ে ভালো মানে যা খুশি তাই লিখে দিয়ে আসলেও কিন্তু হবে না, মনে থাকবে? হুম। আচ্ছা, জি যেহেতু স্যার। এখন স্যার second- তাহলে হচ্ছে স্যার একটা কথা বললেই হ্যাঁ হ্যাঁ, স্যার তাহলে হচ্ছে মানে ডাল যেটা সেটা হচ্ছে রিদম থাকবে না, আর হচ্ছে যেটা ব্ল্যাঙ্ক ভার্স সেটা রিদম থাকবে কিন্তু রাইম না, সেটাই তো। বুঝে নাই আবার। এত জটিল করে, হ্যাঁ তুমি যেটা বলেছো ঘোরাঘুরি সেটা একটা জটিল হয়। হয়েছে, কিন্তু সবসময় এমনটা না, সেটা সবসময় এমনটা না। তুমি শুধু একটা জিনিসে খেয়াল রাখো না, যে ব্ল্যাঙ্ক ভার্সের কোনো রাইম বা রিদম থাকে না, মানে কোনো রাইম থাকে না বা কোনো মিটার থাকে না, এইটুকু মনে রাখো। বাকি তার রিদম থাকুক না থাকুক ওগুলো আমার দেখার বিষয় না, ঠিক আছে? কারণ এই ফিচারটা সবসময় কাজ করে না। এখন তুমি এই প্যাসেজের অনুসারে এটা শিখলাম, আরেক জায়গায় গিয়ে দেখবে যে এই কথার কোনো উল্লেখ নাই। ব্ল্যাঙ্ক ভার্স হচ্ছে একটা টার্ম, আর ডাল দিয়ে হচ্ছে এই জায়গায় বিশেষায়িত করছে, এই জায়গায় ডালের হ্যাঁ। জায়গায় অন্য একটা ওয়ার্ড দিয়েও বিশেষায়িত করতে পারতো। এই জায়গায় স্যার বলছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। হুম। আচ্ছা, সমস্যা নেই, তুমি আরো একটু জি, ভাববা, বুঝতে আর একটু প্যাসেজটা পড়বা, ঠিক আছে? হ্যাঁ, এই যে দেখো এখানে বলতেছে কি, ব্ল্যাঙ্ক ভার্স হ্যাজ আ রিদম, এই কথাটা মনে করে বললাম, পরের সেন্টেন্স কে এটাকে সাপোর্ট করতেছে। দেখো তো, শেক্সপিয়ার ইউজ ব্ল্যাঙ্ক ভার্স ইন হিজ প্লেজ হুইচ ডাজ নট রাইম নর হ্যাভ আ স্ট্রিক্ট রিদম। তাহলে ব্ল্যাঙ্ক ভার্স মানে কি রিদম থাকবে বলো? না। ব্ল্যাঙ্ক ভার্স মানে কি রিদম থাকবে? না স্যার সব তাহলে জায়গায় শেক্সপিয়ার যে ব্ল্যাঙ্ক ভার্স ইউজ করলো সেখানে রাইমও নাই, সেখানে রিদমও নাই, তাহলে হলো বলো? অতএব ব্ল্যাঙ্ক ভার্স মানে যেখানে তোমার কোনো মিটার টিটার কিছু নাই, রিদম থাকলে থাকবে, না থাকলে না থাকবে, এটা কোনো স্ট্রিক্ট কোনো নিয়ম না যেখানে রিদম থাকতে হবে। থাকতে পারে কিন্তু রাইম বা মিটার থাকবে না। এটা তো আমি প্রথমে, তুমি মনে ক্লাসের পরের দিকে যুক্ত হয়েছো, প্রথম কোশ্চেনটা তো এই ক্লাসের আজকে এটাই ছিল নাকি, যে ব্ল্যাঙ্ক ভার্স কি স্যার? জি স্যার। হ্যাঁ, ওটা নিয়ে তো আমরা কথা বলেছি যে ব্ল্যাঙ্ক ভার্স কি। দেখো ওই প্রশ্নের সাথে এটা মিলে গেছে। তো
যে ব্ল্যাঙ্ক ভার্স মানে হলো যার কোনো মিটার থাকবে না, যার কোনো রাইম থাকবে না, ঠিক আছে। আর রিদম এটা থাকতেও পারে নাও থাকতে পারে, ওটার কোনো স্ট্রিক্টনেস নেই, ঠিক আছে। এগুলোতে আরো স্টাডি করবা, আরো তোমাদের বই থেকে পড়বা। আচ্ছা, আর প্রশ্নে একটু মিউট রাখো তো। হ্যাঁ, প্রশ্নে যা বলবে তার বাইরে আপাতত অন্য কিছুকে বোঝানো টেনশন করার কিছু নাই। হ্যাঁ, যা বোঝাবে এটুকুর ভিতরে থাকবা, আর সিম্পলি বুঝবা, এত জটিল করে বুঝবা না, সিম্পলি বুঝবা। হ্যাঁ, তোমরা অনেক সময় অনেক জটিল করে ভাবো, কঠিন জিনিস করে ফেলো তোমরা সহজ জিনিসটাকে। হ্যাঁ, আচ্ছা, তো যাও, তোমাদের আমি একটু পড়া দিলাম, সেটা হলো 1, 2 তো আমি পড়াই দিলাম। তোমাদের কাজ হবে আগামী ক্লাস পর্যন্ত 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত মিনিমাম। এর থেকে স্যার কালকে ক্লাস আছে, কম করে দেন। বলো, কালকে তো ক্লাস আছে। তাহলে তুমি কি কালকে পড়তে বসবা না? কয় ঘন্টা টাইম লাগবে একটা জিনিস পড়তে? 2 ঘন্টা পড়লে 10টা হয়ে যায়, তাহলে একটা দিই। জি স্যার, 2 ঘন্টা লাগবে না। আমি তো স্যার দেন, ছোটই আছে, আমি বুঝবো 10টাই না দেন। স্টুডেন্ট কতটুকু পড়তে পারে একদিনে, আমি বুঝবো না। আচ্ছা, একটাই দিলাম মনে করো, হবে কি? আমি তো এখনই তোমাকে কথা বলতে বলতে 2টা পড়াই দিলাম, তাহলে তো আমি তো তোমাকে 10টা এখনই পড়া দিতে পারতাম, এখানে বসেই পড়া দিতে পারতাম। বলো, এত মানে তোমরা বরং আরো বলতে স্যার আরো বেশি করে পড়া দেন, আমাদের পড়া শেষ করতে হবে। 10টা কোনো ব্যাপার? ছোট ছোট প্যাসেজ, হ্যাঁ দেখো এইটুকু ছোট ছোট প্যাসেজ, এটা 5 মিনিট করে টাইম লাগবে না একটা প্যাসেজ করতে। 1 ঘন্টাতে মানে 2 ঘন্টা বসলে তোমার পড়া হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, আর 2 ঘন্টা বসলে 33টা পেজে শেষ হওয়ার কথা। কোশ্চেন গুলোর ব্যাপার তো আলাদা বিষয়। আমি তো ওই জন্য বললাম যে আমি মিনিমাম দিলাম যে 10টা, তার বাকি আরো কেউ পারলে তোমরা পড়ে এসো সারাদিন। অনেকে টাইম আছে সারাদিন পড়তে পারে, তোমরা হয়তো ব্যস্ত থাকতে পারো, কিন্তু 10টা পড়ার মতো অ্যাবিলিটি একজন স্টুডেন্টের সকালে 1 ঘন্টা বসলে, সন্ধ্যা 1 ঘন্টা বসলে হয়ে যায়, ঠিক আছে। জি স্যার, হয়ে যাবে, সমস্যা হবে না। অতএব টেনশন করার কিছু নাই। আর যদি কেউ না পারো তাহলে তার সাথে প্রতিযোগিতাতে আমি যাব না, যে পারবে আমি তার সাথে যাব, কারণ আমার টার্গেট অনুসারে তাকেই দরকার। অতএব তোমাকে উঠে আসতে হবে, আমি তোমার জায়গায় যাব না, তুমি উঠে আসো আমার কাছে, ঠিক আছে। হ্যাঁ, কারণ ওই মানে এখন আর বলবো না, আমার টাইম নাই, একটা বাচ্চা আছে, 3rd ইয়ার একটা পড়াতে হবে, দুটো মিস ছিল। আপনি কি 1 থেকে 10 পর্যন্ত দিলেন নাকি 3 থেকে পরে 1 থেকে 10 পর্যন্ত দিয়েছি, তার ভিতরে 2টা তো আমি পড়াই দিলাম, এই জন্য বললাম 1 থেকে 10 পর্যন্ত দিলাম, আমি 2টা অলরেডি পড়াই দিয়েছি। বাকি যদি আরো কেউ পারো, আরো যত খুশি সব পড়ে ফেলতে পারো, আমার তাতেও কোনো সমস্যা না, কিন্তু আমি 10টা নিয়ে আলোচনা করবো, বাকিগুলো তোমাদের উপরে পড়তে দিব। এর ভিতরে যেটা বুঝবা না সেটা আমি বুঝাই দিব, কারণ প্রত্যেকটা প্যাসেজ করে আমি এখানে সময় নষ্ট করবো না। মানে আগামী কালকের মধ্যে আমার পার্ট এ এর এই প্যাসেজ রিলেটেড কাহিনী শেষ হবে, ঠিক আছে তো? এই জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে আর কথা বলবো না অন্য কিছু, তোমরা তাহলে এগুলো পড়ে নিও। হ্যাঁ, ওকে। আচ্ছা স্যার, আচ্ছা, স্যার যে গ্রামারের ওগুলো একটু শীটগুলো একটু দিয়ে দিন। হ্যাঁ আমি দিয়ে দিব, Share আমি করুন। কালকে ক্লাস নেওয়ার পরে আমি দিয়ে দিব। আজকে আপাতত এগুলোই পড়ো, ঠিক আছে। হ্যাঁ, ও, ঠিক আছে ক্লাস স্যার। নেওয়ার পরে আমি দিয়ে দিব। ওকে, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।